তাহলে আজকে শুরু করছি শেক্সপিয়ারের লেখা প্রথম নাটক, মানে তার লেখা প্রথম নাটক নয়, ট্র্যাজেডি সিরিজের তার লেখা শেষ ট্র্যাজেডি এটা। 1506, এই সরি সরি 1500 বলছি, 1605 এবং 1606 এই সময়কালটাতে লিখছেন ম্যাকবেথ। আমরা পড়ছি অ্যাজ আ স্টোরি বা গল্প হিসেবে, এবং মূলত এই স্টোরি বা গল্প হিসেবে ট্রান্সলেট করেছিলেন কে বা কারা? চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব, দুই ভেড়া, তাই তো? মানে ল্যাম্ব মানে তো ভেড়াই হয়। বেশ, যাই হোক, তো তারা অনুবাদ করেছিলেন। আমরা পড়ব। আগের দিন ধারণা দিয়েছি ম্যাকবেথ কি জিনিস। ম্যাকবেথ ইজ a story of a hero and a villain. And here, who is the hero? Macbeth. And who is the villain? Macbeth. So, যিনি হিরো তিনিই ভিলেন। এক অদ্ভুত কম্বিনেশন ম্যাকবেথ। সাত করতে এই নাটকটা বাইবেলের পর সব থেকে বেশি পাঠিত নাটক হয় না, অর্থাৎ এই দুনিয়ার সব থেকে বেশি যেটা পড়া হয়েছে, সব থেকে বেশি বার, সেটা হচ্ছে বাইবেল, তারপরেই ম্যাকবেথ। তাহলে এর গুরুত্বটা কতটা ভাবো, কতটা জনপ্রিয় এই নাটকটা ভাবো। কারণ যে একটা নাটকে হিরোই ভিলেন হয়, সেই নাটকের মধ্যে প্লট টুইস্ট কতটা আছে সেটা আমরা ভালোই বুঝতে পারছি। এইবার আমরা একে একে লাইন ধরে ধরে পড়তে শুরু করব। বেশ, এসো। এবং অবশ্যই লাইন পড়ার মাঝখানে যে গল্পগুলো লুকিয়ে আছে, যেগুলো তোমাদের দেওয়া নাই, কিছু 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 করে আমি বলে দেবার চেষ্টা করব। বইটি আছে নয়াকা হর্ষই নাকি? দাঁড়াও, বেশ, চলো এইবার আমরা আমাদের টেক্সটে চলে আসি। হ্যাঁ, বেশ, কি বলা হচ্ছে দেখি আমাদের টেক্সটে। প্রথম লাইন, তার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই চট করে। আর যাদের কাছে বই আছে বই দেখবে, অবশ্যই বই দেখবে, কারণ স্ক্রিনের দিকে কষ্ট করে তাকানোর কোনো প্রয়োজন নেই। যাদের কাছে এই বইটা রয়েছে। বেশ, গল্প শুরু হচ্ছে কোথা থেকে? একটা ঘোষণা, অ্যানাউন্সমেন্ট। কি ঘোষণা? হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। যখন ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা। আচ্ছা, বাঁকান নয় কিন্তু, হ্যাঁ, মানে ডানকান, ঠিক আছে? DUNCAN। কোথাকার রাজা ছিলেন? স্কটল্যান্ডে। তাহলে গল্পটি কোথাকার? আমার তোমার দেশের নয়, গল্পটি সুদূর স্কটল্যান্ডের একটি গল্প। স্কটল্যান্ড বলিয়া এক দেশ, সেই দেশের রাজা ডানকান। বেশ, there lived a brave general। সেখানে বসবাস করে এক সাহসী জেনারেল, অর্থাৎ সেনাপতি। who was looked up with high esteem throughout। যাকে দেখা হয় উচ্চ মর্যাদার সঙ্গে, throughout অর্থাৎ সমগ্র স্কটল্যান্ড জুড়ে। এবার গল্প কথায় আসে। গল্প কথায় প্রথমেই ঘোষণা করে দেওয়া হলো স্কটল্যান্ডের রাজা হচ্ছেন কে? ডানকান। রাজার পরিচয় থেকেও বড়ভাবে দেখানো হচ্ছে যার পরিচয়, সেটা হলো ম্যাকবেথ। সে কে? স্কটল্যান্ডের সেনাপতি। এবার এই যে পরিচয় দেওয়া হচ্ছে, প্রথম দুটো চরিত্র তোমরা পেলে। আমি একটুখানি এই গোটা নাটকে বা গোটা গল্পটাতে যে যে চরিত্রগুলো তোমাদের আসছে, একটুখানি পরপর নামগুলো বলে দেব। ভালো করে শুনবে মন দিয়ে চরিত্র। প্রথম চরিত্র, সবার উপরে রাজা ডানকান। এই রাজার দুই পুত্র, ম্যালকম আর ডোনাল্ড বেইন। নামগুলো অদ্ভুত অদ্ভুত লাগবে, কারণ আমাদের দেশের নাম তো নয়। হ্যাঁ, কি কম? ম্যালকম, ঠিক আছে? বেশ, আর একটা নাম কি? আর একটা হচ্ছে কি ডোনাল্ড বেইন গেল। এরপর পাচ্ছি আমরা দুই সেনাপতি, একজন আমাদের ম্যাকবেথ, দ্বিতীয়জন তো আগের দিন বলে দিয়েছিলাম, কুয়োর ব্যাং নয়, ব্যাঙের কুয়ো, মানে ব্যাং কুয়ো, ঠিক আছে? বেশ, এরপরে আমরা কাকে পাবো? এই ম্যাকবেথের একজন স্বনামধন্য স্ত্রী ছিলেন, ঠিক আছে? সেই স্ত্রীর নাম হচ্ছে দেওয়ানাই, তাকে বলা হয় লেডি ম্যাকবেথ।
তৎকালীন দিনে মহিলাদের নাম নাটকে ব্যবহার করা হতো না, ঠিক আছে, মানে ব্যবহার করা হতো মানে বিশেষ করে যারা বিবাহিত মহিলা তাদেরকে সরাসরি পুরুষদের নামে চেনা হতো। তো লেডি ম্যাকবেথ গেল। ব্যাঙ্কোয়ের বইয়ের টোয়ের নাম দেওয়া নেই, কিন্তু তার ছেলের নাম দেওয়া আছে। ব্যাঙ্কোর একটা ছেলে ছিল, তার নাম ফ্লিয়েন্স। কি বললাম বলো দেখি? ফ্লিয়েন্স। ফ্লিয়েন্স, ওই যে ফ্লি মানে পালিয়ে যাওয়া না, সেখান থেকে ফ্লিয়েন্স ধরা হচ্ছে। কেন নামটা এরকম পরে দেখবো আমরা। বেশ, তারপরে আমরা আরো দুটো ছোট ছোট চরিত্র পাবো, যেমন একটা হচ্ছে গিয়ে রস, হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে লেনক্স। লেনক্স, রস, এরা দুজন ছোট ছোট প্রদেশের জমিদার। ওকে, এরকমই আরো কয়েকটা চরিত্রের সঙ্গে আমরা গল্প সূত্রে আস্তে আস্তে পরিচয় তো হবেই। এই সমস্ত চরিত্রের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে চরিত্র আছে, ঠিক আছে। ওই আমাদের সৃজাত বলেছিল আগের দিন, ধরো তিনটে পরী ছিল, তাহলে সেই তিনটে পরী, ঠিক আছে, সেই তিনটে পরী এই গল্পের প্রধান চরিত্র, ঠিক আছে, অর্থাৎ তিনটে পেতনি, মানে তোমাদের কথাই বলা হচ্ছে। বেশ, ভাবার কিছু নেই, তোমরা এখানে অনেকগুলো পেতনি আছো, কিন্তু গল্পে আমাদের মাত্র তিনটেই আছে। কেউ যেন রাগ করো না তোমাদের বলি নাই বলে, হ্যাঁ, সবাই ভাববে আমাকেই বলছে। বেশ, এরপর আমরা চলে আসছি গল্পে ফিরে, কি হচ্ছে। বেশ, স্কটল্যান্ড, থ্রুআউট স্কটল্যান্ড, ফর হিজ গ্রেট ভ্যালোর অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, অর্থাৎ গোটা স্কটল্যান্ড জুড়ে ম্যাকবেথ পরিচিত ছিল ফর হিজ গ্রেট ভ্যালোর, শৌর্য, অ্যান্ড স্কিল, দক্ষতা, ইন ওয়ার, যুদ্ধে। তোমাদের অত বর্ণনা দেওয়া নেই, শুধু বলে দেওয়া আছে ম্যাকবেথ গোটা স্কটল্যান্ড জুড়ে তার শৌর্য এবং দক্ষতার জন্য বিখ্যাত ছিল। মার্ক করে রাখবো কিসের জন্য বিখ্যাত ছিল। অবশ্যই তার আগে আরও অনেকগুলি মার্ক করার মতো পেয়েছি, তবে অত ভাবনা চিন্তার কিছু নেই, ঠিক আছে। আমি এমসিকিউ প্র্যাকটিস করবো, গল্প শুনবো, তো হয়ে যাবে, মনে থাকবে। বেশ, ম্যাকবেথ সম্বন্ধে শেক্সপিয়ার যখন বর্ণনা দিচ্ছেন তার মূল নাটকে, কিভাবে বর্ণনা দিচ্ছেন? ম্যাকবেথকে তিনি এতটাই পরাক্রমী যোদ্ধা দেখাচ্ছেন যে ম্যাকবেথ যখন যুদ্ধ নামে সে একাই 100, একজন 100টা সৈনিকের সমান ক্ষমতা রাখে ম্যাকবেথ। এবং ম্যাকবেথ যখন যুদ্ধ করে তখন তার অস্ত্রের রক্ত টগবগ করে ফোটে, তার মানে সে এত দ্রুত অস্ত্র চালায়, এবং সেই দ্রুত অস্ত্র চালানোর কারণে তার মানে অস্ত্র উষ্ণ হয়ে ওঠে, গরম, তাই শত্রুর রক্ত যখন সেখানে পড়ে সে রক্ত টগবগ করে ফোটে। এবং ম্যাকবেথ চরম হিংস্র হয়ে যায় সে যখন যুদ্ধে নামে। সে তখন মানুষ থাকে না, সে তখন পশু, কিন্তু মানুষ হিসেবে ম্যাকবেথ অতটা খারাপ নয়, দেখতে পাবে। বেশ, এবার কি বলা হচ্ছে দেখো। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। তাহলে ম্যাকবেথের দুটো পরিচয় পেলে। প্রথম পরিচয়, সে সেনাপতি, পাশাপাশি সে কিন্তু বয়স্ক রাজা ডানকানের অত্যন্ত ক্লোজ রিলেটিভ, অর্থাৎ নিকট আত্মীয় হয়, এটা খেয়াল রাখতে হবে। বেশ, হি ওয়াজ ম্যাকবেথ। তাহলে এতক্ষণ ধরে যার পরিচয় পেলাম তার নাম কি? ম্যাকবেথ, দ্য থেন অফ গ্লেমিস। ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। থেন মানে জমিদার বা সামন্ত প্রভু, ঠিক আছে। আমরা তো তোর প্রভুই মানুষ, মানে তোমরা দাস, আমরা প্রভু, ঠিক আছে। বেশ, তাহলে আরে আমরা সামন্ত, সেই জন্য আমরা সেই দাস সামন্ত, প্রভু সামন্ত না। বেশ, তাহলে কি হলো যে সে কি, সে আবার বসে সেই ইমোজি মারে, উফ, থেন অফ গ্লেমিস, গ্লেমিস প্রদেশের জমিদার। তাহলে ম্যাকবেথের তিনটে পরিচয় পেলে। প্রথম, সেনাপতি, জেনারেল; দ্বিতীয়, কিংয়ের ক্লোজ রিলেটিভ; তৃতীয়, থেন অফ গ্লেমিস। তিনটে পরিচয়কে আমাদের খেয়াল রাখতে অবশ্যই। অফ লেট, অর্থাৎ খুব অল্প সময় আগে, হি ডিফিটেড আ রিবেল আর্মি, সে পরাজিত করেছে এক বিদ্রোহী সৈনিকের দলকে। অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, যে দলকে সহায়তা করেছিল নরওয়ের সৈন্যবাহিনী, ইন গ্রেট নাম্বার, প্রচুর সংখ্যায়। এইবার এখানে একটু গল্পটা বলে দিই, মেন গল্পটা কি হয়েছে।
বেশ, স্কটল্যান্ডের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল নরওয়ে। নরওয়ে কিন্তু পরাক্রমী যোদ্ধাদের একটা দেশ, সহজে হারানোর তাদের ঠেলা আছে। এইবার নরওয়ে কিন্তু সরাসরি স্কটল্যান্ডের উপর আক্রমণ করেনি। যে কোনো যুদ্ধ বাঁধতে গেলে দেখবে বরাবর প্রত্যেকটা দেশেই কোথাও না কোথাও একটা মির্জাফর থাকবেই থাকবে। যেমন বাংলার বুকে ছিল মির্জাফর, তেমনি এই স্কটল্যান্ডের বুকে ছিল থেন অফ কউডর বলে একজন জমিদার, অর্থাৎ কউডর বলে একটা প্রদেশ বা রাজ্য আছে, সেই রাজ্যের একজন জমিদার। সে ভেতরে ভেতরে ডানকানকে সরিয়ে রাজা হতে চেয়েছিল, তাই সে নরওয়ের দলের সহায়তা নিয়ে আক্রমণ করেছিল ডানকানের উপর। কিন্তু ডানকানের পাশে আছে কে? ম্যাকবেথ। এত সহজে তাকে হারানো যাবে না। তাই এই কিছুক্ষণ পূর্বে ম্যাকবেথ সেই দলকে পরাজিত করে ফিরছে। এইবার এইখানটার যুদ্ধের বর্ণনা দিচ্ছেন শেক্সপিয়ার, কিভাবে যুদ্ধ চলছে। মহাভারতের গল্প আমরা জানি। হ্যাঁ, মহাভারতের ধৃতরাষ্ট্রের যুদ্ধের বর্ণনা কে দিয়েছিল? সঞ্জয়। ইয়েস, সঞ্জয় যেমন করে ধৃতরাষ্ট্রকে, অন্ধ ধৃতরাষ্ট্রকে পুরো যুদ্ধের বর্ণনা দিয়েছিল, ঠিক একইভাবে এখানেও একজন ব্যক্তিকে দেখা যাবে, ব্যক্তির নাম আমরা জানার দরকার নেই, আমাদের লাগবেও না। সেই ব্যক্তি বয়স্ক রাজা ডানকান, যিনি যুদ্ধে যেতে পারছেন না, তাকে যুদ্ধের বর্ণনা দিচ্ছেন এবং তিনি বর্ণনা করছেন যে ম্যাকবেথ কিভাবে সকলকে পরাস্ত করছেন। বলছেন একটা সময় ম্যাকবেথ প্রায় হেরে গিয়েছিল, হার মেনে নিয়েছিল এত সৈনিকের সামনে, কিন্তু হঠাৎ করে সে উদ্দীপিত হয়ে কী করে উঠলো কেউ জানে না, নিমেষের মধ্যে শত্রু বাহিনীকে সে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে অবশেষে রক্তপাত করে জয়লাভ করল। অর্থাৎ সমগ্র যুদ্ধের বর্ণনা কিন্তু এই লোকটি দিচ্ছে, এবং এই লোকটির মুখ থেকে কথা শুনতে শুনতে ডানকান এটাও জানতে পারছে যে তারই রাজ্যের বা তারই দেশের কউডর প্রদেশের একজন জমিদার তার বিরুদ্ধে এই প্ল্যানটা করেছে। তো তখন বলছে ম্যাকবেথ ফিরে আসুক, ম্যাকবেথ যদি ফিরে আসে তাকে আমি কউডর প্রদেশের রাজা করব বা জমিদার করব, এবং এই যে কউডর প্রদেশের যে জমিদার আছে তাকে ফাঁসি কাটে ছড়াবে। এই সময় একটা খুব সূক্ষ্ম মন্তব্য করছেন ডানকান, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই নাটকটার প্রেক্ষাপটের জন্য, তোমাদের বইতে দেওয়া নেই। এখানে তিনি একটা মন্তব্য করছেন যে যদি সত্যিই মানুষের মুখ দেখে তার ভিতরটা চেনা যেত তাহলে কতই না ভালো হতো। কার সম্বন্ধে করছেন? থেন অফ কউডরের সম্বন্ধে। কারণ কউডর অত্যন্ত সুন্দরভাবে রাজার সঙ্গে মিশত, কিন্তু পেছনে পেছনে ছুরি মেরেছিল কউডরের যে থেন। তাই বলছে মানুষের মুখ দেখে যদি চেনা যেত তাহলে কতই না ভালো হতো। এরপর কি বলছে দেখি, এবার গল্পে চলে আসে। দ্য টু স্কটিশ জেনারেল, দুজন স্কটল্যান্ডের সেনাপতি। তাহলে একজন তো ম্যাকবেথ, আরেকজন কে? ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কুয়ার। তাহলে তৃতীয় চরিত্রের নাম আমরা পেয়ে গেলাম ব্যাঙ্কুয়ার। ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল, সেই মহান যুদ্ধ থেকে ফিরছে। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং। আমি বলেছিলাম ম্যাকবেথের নাটকে অ্যাটমসফিয়ার অর দ্য ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখে এই ঝড়টা কেবল প্রকৃতির ঝড় নয়, এই ঝড়টা ছিল মানুষের জীবনের ঝড়। ঝড় যেমন এক মুহূর্তের জন্য এসে, বিদ্যুৎ যেমন এক মুহূর্তের জন্য এসে সব কিছুকে এলোমেলো করে দেয়, ওলট পালট করে দেয়, তেমনই নাটকের শুরুতেই দেখিয়ে দেওয়া হলো পরিবেশটা মোটেও ভালো নয়, অনুকূল নয়, প্রতিকূল পরিবেশ। এবার কি হচ্ছে দেখো। অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড, আসার পথে তাদেরকে থামানো হলো। বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স, অদ্ভুত দেখতে তিনটি মূর্তির দ্বারা, বা তিনটি মূর্তি বলা হচ্ছে, মানুষ এদিকে বলা হচ্ছে না, বা তিনটি দেহের দ্বারা, দ্যাট লুকড লাইক ওমেন, যাদেরকে দেখে মহিলা মনে হচ্ছিল, এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্স, শুধুমাত্র যাদের দাড়ি ছিল, এরকম আমার মতো দাড়ি টাড়ি ছিল, ঠিক আছে, আবার শাড়ি টাড়ি পরে আছে, এরকম ব্যাপার আর কি, মানে শাড়ি উইথ দাড়ি, এরকম একটা কম্বিনেশন তাদের ছিল। দেখে মেয়ে মনে হচ্ছে, কিন্তু মেয়ে ভাবতে গিয়েও একটু ইতস্তত বোঝাচ্ছে, না এত দাড়ি টাড়ি রয়েছে। বেশ অদ্ভুত জন্তু জানোয়ার,
ওই জন্য দেখো স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স বলা হয়েছে, অদ্ভুত অবয়ব তাদের। বেশ। অ্যান্ড ডিয়ার উইদার্ড মানে হচ্ছে কুঁচকে যাওয়া, উইদার্ড স্কিন অর্থাৎ তাদের কোঁচকানো স্কিন, মানে হচ্ছে বয়স্ক মানুষদের স্কিন যেমন কুঁচকে যায় তেমন। অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, এবং বন্য পোশাক, ওই যে বললাম ইলিক বিলিক ঝিলিক চারিদিকে ঝুলছে, হ্যাঁ ত্রিপল ঝুলার মতো করে ঝুলছে, তো সেরকম সব পোশাক সেগুলো তারা পরে আছে। মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তাদের এই দাড়িওয়ালা মুখ, হ্যাঁ নারীর শরীর, দাড়িওয়ালা মুখ, আর ওই ঝিলিক মিলিক শাড়ি সুড়ি যে পোশাক যেগুলো পরে আছে, এই সমস্ত কিছু মিলিয়ে তাদেরকে যেন একটা আনআর্থলি ক্রিয়েচার্স বলে মনে হচ্ছিল, অপার্থিব জন্তু, মানে এই গ্রহের মানুষ তারা নয়, যেন মঙ্গল থেকে নেমে এলে এরকম মনে হচ্ছে। দে ওয়ার ড্যান্সিং, ওরা আবার ঝিঙ্কুনাকুর করছে, মানে নাচছে, ঠিক আছে, বেশ। দে ওয়ার সিঙ্গিং, ওরা আবার গান গাইছে, বেশ। কি গানটা গাইছে দেখো, ঝিঙ্কুনাকুর করতে করতে গান কি গাইছে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হবার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি ইয়ার। গানটা অনেক বড় আছে, জাস্ট দুটো লাইন তোমাদের গল্পে দেওয়া আছে, কারণ এই দুটো লাইনই সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। কি বলা হচ্ছে, লাইনটার অর্থ বুঝবে। এইবার এইখানে তোমরা খাঁটি ধাঁধা পাবে। কি বলা হচ্ছে দেখো, ফেয়ার ইজ ফাউল, যা কিছু সুন্দর তাহাই কুৎসিত, অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, যা কিছু কুৎসিত তাহাই সুন্দর। হবার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি ইয়ার, এবং সেটা ঘুরপাক খেয়ে যাচ্ছে কুয়াশা এবং দুর্গন্ধময় বাতাসের মধ্যে। এবার বোঝো ধাঁধা কোথায়। এ আবার কীরকম কথা হলো, যা কিছু সুন্দর তাই কুৎসিত, আবার যা কিছু কুৎসিত তাই সুন্দর, কি করে হয়? হাউ ইজ দিস পসিবল? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কি মনে হয় এটা কি করে সম্ভব? প্রকৃতিতে ভালো খারাপ মিলিয়ে সব আছে, ওটাই ঘুরপাক খেয়ে যাচ্ছে, কেউ ভালো কেউ খারাপ। মিলিয়ে তো আছে, এখানে কি বলা হচ্ছে, যাহাই সুন্দর তাহাই কুৎসিত, যাহাই কুৎসিত তাহাই সুন্দর। সেম, নট দ্য ডিফারেন্ট। অর্থাৎ আমি যদি ভালো হই আমিই খারাপ, আবার আমি যদি খারাপ হই আমিই ভালো। কেন কেন বলছে? হেয়ার লাইজ দ্য প্লট অফ দ্য স্টোরি অর দ্য ড্রামা, এইখানেই গোটা নাটকটার থিমটা লুকিয়ে আছে। শেক্সপিয়ার সাত করতে শেক্সপিয়ার হয়ে যায়নি। সিচুয়েশনাল এটা, হ্যাঁ বলো। সিচুয়েশনাল এটা। কি সিচুয়েশনাল? কি সিচুয়েশনাল বলে কিছু শব্দ হয় না, একটা সিচুয়েশনাল আইরনি এটা। হ্যাঁ, আচ্ছা, কি জিনিসটা বোঝানো হয়েছে? আমি গল্পের শুরুতেই কি বলেছিলাম, এই নাটকে যেই হিরো সেই ভিলেন, দ্যাটস মিনস হিরো ইজ দ্য ফেয়ার, সেই কি হবে, ফাউল হবে। অ্যান্ড রিমেম্বার, ফাউল হয়ে যাওয়া মানে এটা নয় যে সে জীবনে কোনোদিন আর ফেয়ার হবে না। ম্যাকবেথ হিরো টু ভিলেন, ভিলেন টু হিরো, এইভাবেই ট্রান্সফার হবে। অর্থাৎ এটা গোটা ম্যাকবেথ গল্পটা কিভাবে যাবে বলে দেওয়া হলো। এই গল্পে প্রথমে যা কিছু ভালো ছিল তা এক সময় খারাপ হবে, আবার একটা সময় তা আবার ভালো হবে। এখন তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সব ভালো, ফেয়ার, সব ম্যাকবেথকে সুন্দর করে দেখছে, এবারে একদম শৌর্য বীর্যে পরিপূর্ণ ম্যাকবেথ। এবার আস্তে আস্তে ফাউলের দিকে যাব আমরা, এবং একটা সময় আবার সেই ফাউল থেকে ফেয়ারের দিকে ফিরে যাব। এটাই হচ্ছে এই নাটকের থিম। এরপরে কি বলছে দেখো, অ্যাজ দে স, যখন তারা দেখলো, অর্থাৎ এই তিনটে উইচ যখন দেখলো, টু জেনারেলস, এই দুজন সেনাপতিকে, দ্য ফার্স্ট উইচ স্যালিউট ম্যাকবেথ, স্যালিউটেড ম্যাকবেথ, প্রথম পেদনিটা এলো, এসে ম্যাকবেথকে স্যালিউট করছে উইথ দ্য টাইটেল, একটা উপাধিতে। কি উপাধিতে? থেন অফ গ্লেমিস। গ্লেমিসের থেন, সেটা তো অলরেডি ম্যাকবেথ তো বটেই, তাই তো, যেটা হবে, হয় না? ধরো কেউ যদি কোনো জায়গায় রাজা হয়, হ্যাঁ, অমুক রাজা আপনাকে স্বাগতম, বা অমুকের রাজা আপনাকে স্বাগতম, এভাবে বলা হয়। তো তেমনভাবে ম্যাকবেথকেও বলা হলো, ওয়েলকাম থেন অফ গ্লেমিস, এরকম করে তারা বললো। এরপর কি বলছে দেখো, দ্য জেনারেল ওয়াজ স্কেয়ারলি স্টার্টলড। এবার জেনারেল কি করলো না, একটু থতমত খেয়ে গেল, টু ফাইন্ড হিমসেলফ
known by such creatures. সে ভাবলো কি ব্যাপার, এই ধরনের জন্তু জানোয়ার আমাকে কি করে চিনলো? হ্যাঁ, তুমি রাস্তায় যাচ্ছ ধরো, হ্যাঁ, হঠাৎ করে এখন তোমার নাম ধরে কেউ ডেকে উঠলো, বা তোমাকে তোমার বাবার নাম ধরে ডেকে উঠলো, তুমি তাকে চেনোই না। যা বাবা, এ আমাকে কি করে চিনলো, একটু তো অবাক হবই আমরা। সুতরাং ম্যাকবে তো তাই হলো, যদিও ঠিকঠাক নামেই ডাকলো, কিন্তু তাও ভাবছে এইরকম জন্তু জানোয়ার আমাকে কি করে চিনলো। বেশ। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কাউডর। এতক্ষণ তো সব ঠিকঠাক চলছিল, কিন্তু দ্বিতীয় যে পেতনি, সে বলে উঠল, ওয়েলকাম থেন অফ কাউডর। আচ্ছা, এরা কি করে জানলো যে ম্যাকবেথ থেন অফ কাউডর হবে? ম্যাকবেথ তো এখনো জানিই না। ডানকান মনে মনে ভেবেছে ডানকান তাকে বলছে, সেটা ডানকানের ইস্যু। এখানে তো এটা জানিই না, ম্যাকবেথ তো জানিই না যে তাকে থেন অফ কাউডর করা হবে। কিন্তু এই পেতনিগুলো কোত্থেকে জানলো? এরা হঠাৎ করে বলে উঠলো, ওয়েলকাম থেন অফ কাউডর। ভারী অবাক করার বিষয়। টু হুইচ, যেটাতে হি হ্যাড নো প্রিটেনশনস, যেটাতে সে কোনো দাবি রাখতে পারলো না, অর্থাৎ এটা করতে কি বলছে সে ভাবতেই পারলো না। এই দুটো তো ঠিক ছিল গো। এরপর আসছে আসল কেসটা, তৃতীয় উইচ। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, তৃতীয় পেতনিটা তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার। তুমি এরপর স্কটল্যান্ডের রাজা হবে। ব্যাস, ধুমতানা বেজে গেল। ঠিক আছে, পেছনে সুপ 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 করে ম্যাকবেথ তিনবার মাথা ঘুরিয়ে নিল। ম্যাকবেথ ভাবছে এটা কি বলল, এটা কি, হ্যাঁ, আমি এরপর রাজা হব? তুই ভাবো, তোমাকে যদি কেউ এসে বলে যে সৃজা তুমি কালকে ভারতের প্রধানমন্ত্রী হবে, তুমি তখন তিনবার ভাববে এটা কি করে হয়, এটা কি করে হয়, এটা কি করে হয়। ঠিক আছে, মিউজিক বাজবে তিনবার। এখানেও তাই, এর এসে বলল যে তুমি হবে এরপর স্কটল্যান্ডের রাজা। ব্যাস, এটা ছিল ওই আগুনে ঘি ঢালার মতো। কেন বলছি কথাটা একটু একটু পরে প্রমাণিত হবে। দেখো কি বলছে। Such a prophetic greeting might well amaze him. এই ধরনের একটা ভবিষ্যৎবাণীময় গ্রিটিংস বা সম্বোধন তাকে ভীষণভাবে অবাক করে দিল। ফর হি নিউ, কারণ সে জানতো, অর্থাৎ ম্যাকবেথ জানতো, দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য কিং সন সারভাইভ, যতদিন রাজার সন্তানরা বেঁচে আছে, হি কুড স্কেয়ারলি হোপ টু সাকসিড দ্য থ্রোন। সে নিতান্তই কমভাবে এই ভাবনায় ভাবতে পারে যে সে ওই সিংহাসনের অধিকারী হবে। মানেটা কি? আচ্ছা, এর দ্বারা কি প্রমাণিত হয়ে গেল? যে যতই বলো বাবা, ম্যাকবেথের মনে কোথাও না কোথাও লোভ তো লুকিয়ে ছিলই ছিল। তাহলে তার মাথায় প্রথমে এই চিন্তাটা এলো না কেন, কি আজে বাজে বকছো, রাজা বেঁচে রয়েছে, জল জ্যান্ত, হ্যাঁ, সেখানে আমি রাজা হব কি করে? আর এরপরে রাজার ছেলেরা হবে, আমি কেন হতে যাব? কিন্তু না, উল্টে ম্যাকবেথ কি ভাবলো, না, এটা তো সম্ভব নয়। যতদিন রাজার সন্তানরা বেঁচে আছে ততদিন তো এই সিংহাসন আমার দখল করা সম্ভব নয়। তার মানে কোথাও ম্যাকবেথের মনের মণিকুটায় যেন রাজা হবার ইচ্ছা লুকিয়েছিল। এটাই ছিল সেই চাপা পড়া আগুন। আর সেই আগুনে ঘি ঢাললো কারা? এই উইচেসরা। আমাদের প্রত্যেকের চারপাশে কিন্তু এরকম পেতনি ঘুরে বেড়াচ্ছে, যারা আমাদের মনে কিছু কিছু কামনা বাসনা থাকে, যেগুলো কিন্তু কি, যেগুলো কিন্তু ভুল। কোথাও না কোথাও গিয়ে, কোথাও না কোথাও কারোর উস্কানি পেয়ে এরকম দপ করে আমরা সেই ভুলটাই করে ফেলি। ম্যাকবেথ আমার তোমার মতোই সাধারণ মানুষের। ম্যাকবেথের মাধ্যমে আমাদের মনে লুকিয়ে থাকা সেই ঈর্ষা, লোভগুলো প্রকাশিত হলো। ম্যাকবেথের মনে তো লোভ ছিলই, না হলে এই কথাটা ভাবতেই পারতো না সে, যে রাজার ছেলেরা না মরলে আমি রাজা হতে পারবো না। তার মানে সঙ্গে সঙ্গে তার মাথায় কি কাজ করে গেল, রাজার ছেলেদেরকে মারতে হবে। নাও বিগিনস দ্য ব্লাড। ওই যে মুকুটটি দেখেছিলে, যার তলায় রক্ত পড়েছিল, তার অর্থ কি দাঁড়ালো? ওই মুকুটটিকে মাথায় তুলতে গেলে রক্ত ঝরাতে হবে। Now, very slowly we are going to the way of blood.
রক্তের পথে হাঁটতে চলেছি আমরা, রক্তে রাঙা পথ। এরপর কি বলছে তা, বাই দিস টাইম, এইরকমই সময়ে যখন তারা ম্যাকবেথকে নিয়ে ভবিষ্যৎবাণী করছিল, ব্যাংকো ওয়াজ কিউরিয়াস, ব্যাংকো তো সঙ্গে ছিল, সেও একটু কৌতূহলী হয়ে পড়ল, টু নো দ্য রিজন, কারণ জানার জন্য, হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, হোয়ারাস দ্য দে কিন্ডলড হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড। সে জানতে চাইলো কি ব্যাপার উইচেস, তোমরা আমাকে নিয়ে খুবই অল্প কথা বলছো, যখন তুমি আমার বন্ধুর মনে কিন্ডেল অর্থাৎ জাগিয়ে তুলেছো হোপ, আশা। ব্যাংকও বললো, তাহলে আমার বন্ধুর মনে যখন আশা জাগালে, তাহলে আমাকে নিয়ে একটু বলো, আমিও শুনি। এরপরে আসছে আবার খানিকগুলো ধাঁধা, দেখো কি বলা হচ্ছে। এই ধাঁধাগুলো কেউ উত্তর দিতে পারে আমি দেখবো শুধু। সো দ্য উইচেস টার্নড টুয়ার্ডস ব্যাংকো, সুতরাং এবার উইচেসরা ব্যাংকোর দিকে ঘুরলো, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, ইন সামহট রিডলিং টার্মস, কিছুটাই ধাঁধার মতন করে, টু বি লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। লাইনটার অর্থ কি বাংলা যদি করি, কি লাইনটার অর্থ দাঁড়াবে? টু বি লেসার দেন ম্যাকবেথ, ম্যাকবেথের থেকে ছোট হবে, গ্রেটার দেন ম্যাকবেথ, ম্যাকবেথের থেকে বড় হবে, নট সো হ্যাপি, ম্যাকবেথের মধ্যে সুখী হবে না, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু আরও বেশি সুখী হবে। লে হ্যালো, একবার বলছে ম্যাকবেথের মতো তুমি অত বড় হবে না, আবার বলছে ম্যাকবেথের থেকেও বড় হবে, আবার বলছে ম্যাকবেথের মতো খুশি হবে না, কিন্তু ম্যাকবেথের থেকেও বেশি খুশি হবে। কে উত্তর দিতে পারবে এই ধাঁধাটার কি উত্তর ছিল? বলো শুনি। বলছে যে টু বি লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। তো ম্যাকবেথ, আপনি বললেন ম্যাকবেথ হিরো টু ভিলেন যাবে, আবার ভিলেন টু হিরো হবে। তো ইন সাম পয়েন্ট অফ টাইম ও মরে যাবে আমার মনে হচ্ছে। মরে যাবে, হ্যাঁ, সব মানুষই মরবে একদিন। হ্যাঁ, বেশ ও তাহলে। মরে যাবে আমার মনে হচ্ছে। দেন কি বলে, মানে অ্যাকচুয়ালি যদি ওকে রাজা হতেই হয়, তার মানে অনেক ঝামেলা হবে। তো ওই দিকে ব্যাংকও ওই দিকে যাবে না, তো ব্যাংকও ওই দিক থেকে খুশি হয়ে গেল। আর নট সো হ্যাপি বাট, কিন্তু ব্যাংক মনের ভিতর থেকে খুশি হবে না, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে ম্যাকবেথের যে ঝামেলাগুলো সেইগুলো তো ওর কাছে নেই, তো ওই দিক থেকেও হ্যাপি রইলো। আর দে অলসো প্রফেসাইজ অলদো ব্যাংকক, মানে ওর সাকসেসার্স, মানে ম্যাকবেথ যখন মরে যাবে, এবার তো স্কটল্যান্ডের রাজা দরকার, আর দেন ব্যাংকক উইল বি দ্য মোর মাচ Not মোর, so easy. আর তখন শেক্সপিয়ার ইজ নট সো ইজি, নট সো প্রেডিক্টেবল। ঠিক আছে, পাল্লে শেক্সপিয়ার গেল। এতটাও সহজ নয়, এতটাও প্রেডিক্টেবল নয়, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে হবে। দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে, আচ্ছা জয়ী তো বলতে চাইছে, বেশ বলো শুনি। স্যার গেস করছি, হতে পারে যে লেসার দেন বলতে বোঝাচ্ছে যে পাওয়ারের দিক থেকে লেস হবে, বাট ওই সম্মানের দিক থেকে গ্রেটার হবে। আর নট সো হ্যাপি বাট হ্যাপিয়ার, কিন্তু ওই ম্যাকবেথ যেহেতু অনেক ঝামেলার মধ্যে পড়বে, তাই উনি এত হ্যাপি থাকবে না, ওদিকে সৎ পথে চলতে গিয়ে হয়তো ব্যাংকও হ্যাপিয়ার হবে। দেখা যাক, কাইন্ড অফ বলতে পারো, তবে আরো গল্প যেহেতু পুরোটা অতটা আইডিয়া নেই তো তোমাদের, তাই সেই হিসেবে বলি শোনো। কি বলছে, টু বি লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথের থেকে ছোট হবে, কোন দিক থেকে? পদমর্যাদা, কারণ ম্যাকবেথ উইল বি দ্য কিং, ম্যাকবেথ তো রাজা হবে, তাহলে তুমি রাজা হবে না, পদমর্যাদার দিক থেকে তুমি ম্যাকবেথের থেকে ছোট, তাহলে লেসার হলো। তারপর কি বলা হয়েছে, বাট গ্রেটার বলছে, আবার কি বলছে দেখো, লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথ থেকে ছোট হলো পদমর্যাদা, কিন্তু মহৎ হবে। মহৎ মানুষ হিসাবে, মানসিকতার দিক থেকে, কারণ ম্যাকবেথ তো হিরো টু ভিলেনে যাবে, সে ভিলেনের দিকে এগোবে, অর্থাৎ ম্যাকবেথের মানসিকতার অবনমন ঘটবে, কিন্তু তুমি মানসিকতার দিক দিয়ে জিতে যাবে। পদমর্যাদায় তুমি নিচু হলে, মানসিকতায় তুমি বড় হবে। তারপরে কি বলা হচ্ছে, নট সো হ্যাপি, আরে রাজা হবে, তার অর্থের অভাব থাকবে, তাহলে তুমি ম্যাকবেথের মতো সুখী হতে পারবে না। কোন দিক থেকে? ইকোনমিক্যালি, অথবা মেটেরিয়াল যে সুখ হয়, পার্থিব যে আনন্দ হয়, সেদিক দিয়ে। আবার কি বলা হচ্ছে, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু তার সত্ত্বেও তুমি বেশি আনন্দিত হবে, তার সত্ত্বেও বেশি সুখী হবে। কোন দিক দিয়ে সুখী হবে? সুখী হবে তুমি জীবনের দিক দিয়ে। যার যত অর্থ, তার তত চিন্তা, এটা জেনে রেখো।
তাহলে রাজার অর্থ আছে বটে, রাজার সুখ নেই। ওই গাছের তলায় যে বিনা চিন্তায় ঘুমিয়ে আছে দেখবে মানুষটা, তার জীবনেই সুখটা সব থেকে বেশি। কারণ যার যত সম্পদ থাকে তত তাকে রক্ষা করার চিন্তা থাকে, যার কিছুই নেই সে কি রক্ষা করবে? তাহলে ম্যাকবেথ রাজা হয়ে যাবে, তাকে দুশ্চিন্তা গ্রাস করবে, তোমাকে না। কত সুন্দরভাবে ধাঁধা দিয়ে বুঝিয়ে দিলে, যাতে দুজনের কেউই সঙ্গে সঙ্গে এটাকে উদ্ধার না করতে পারে। বেশ, এরপর কি বলা হচ্ছে দেখো। এরপরে আবার তারা কি বলছে দেখো, দে অলসো প্রফেসাইজড, তারা আরো ভবিষ্যৎবাণী করলো, দ্যাট অলদো ব্যাংকো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যদিও বা ব্যাংকো জীবনে কোনোদিন স্কটল্যান্ডের রাজা হবে না, ইয়েট, তবু, তবু একটা তবু আছে, হিজ সাকসেসর্স উড বি দ্য কিংস, কিন্তু তার উত্তরসূরিরা রাজা হবে। তার মানে এবার একটা জিনিস কি বুঝতে পারলে? ব্লাড, ব্লাড অ্যান্ড ব্লাড। ম্যাকবেথ যদি রাজা হয়, বংশ পরম্পরায় ম্যাকবেথের বংশ থেকে যদি কেউ রাজা না হয়ে ব্যাংকোর পরিবার থেকে রাজা হয়, তার মানে আবার একটা খুন হতে হবে। ডানকানের পরিবারকে সরিয়ে যদি ম্যাকবেথ রাজা হয় তখন খুনোখুনি হয়, তাহলে ম্যাকবেথের পরিবারকে সরিয়ে ব্যাংকোর পরিবারে কেউ রাজা হলে আবারও খুন হবে। রক্ত ছড়াচ্ছে আস্তে আস্তে, শিরায় শিরায়, ঠিক আছে? অর্থাৎ ভবিষ্যৎবাণী আবারও কি বললো, যে ব্যাংকো রাজা হবে না, কিন্তু তার উত্তরসূরিরা রাজা হবে। দারুণ টুইস্ট। এবার কি বলা হচ্ছে দেখো, and then they turned into thin air, তারপর তারা পাতলা বাতাসে মিলিয়ে গেল, and vanished, এবং উধাও হয়ে গেল, by which the generals realized, যেটার দ্বারা সেনাপতিরা বুঝতে পারলো, the weird sisters to be witches, এই অদ্ভুত বোনেরা আসলে পেতনি। এইবার প্রমাণিত হলো এরা উইচেস। এতক্ষণ তারা বুঝতে পারছিল না এরা কারা। যখন নিজেদের ইচ্ছায় যখন মিলিয়ে গেল হাওয়াতে, তখন বুঝতে পারলো এই উইয়ার্ড সিস্টার্স, অদ্ভুত বোনেরা অ্যাকচুয়ালি উইচেস। তাহলে এই প্রথম অংশ যেটুকু আমরা পেলাম, উইচেসদের সঙ্গে সাক্ষাৎ, সেখান পর্যন্ত আমাদের কাছে বোঝা গেছে। ধাঁধাগুলো উত্তর পেয়েছি, এবং ধাঁধাগুলো কিন্তু আমাদের মাথাকে ভুলিয়ে দিয়ে যাচ্ছে, কারণ এই ম্যাকবেথের প্রথম অংশই কিন্তু গোটা নাটকের হিন্টস দিয়ে চলে গেছে। এবার ঘটনাগুলো তো জানতে হবে কিভাবে সবকিছু ফেয়ার ফাউল হচ্ছে, ফাউল ফেয়ার হচ্ছে। বেশ, দেখা যাক। While they stood, যখন তারা দাঁড়িয়েছিল, they are pondering on the strangeness, while they stood there pondering on the strangeness, যখন তারা ওখানে স্ট্রেঞ্জনেস অর্থাৎ অদ্ভুতময়তার মধ্যে বিমগ্ন অবস্থায় দাঁড়িয়েছিল, অফ দিস অ্যাডভেঞ্চার, এই দুঃসাহসিকতা বা দুঃসাহসিক যে অভিজ্ঞতাটা হলো সেটাকে ভাবতে ভাবতে, দেয়ার অ্যারাইভড, সেখানে এলো সার্টেন এনভয়েস, দূত। এনভয় মানে দূত, একজন দূত এলো খবর নিয়ে। দূতের কাজ কি ছিল? খবর আনা। কি খবর আনলো? ফ্রম দ্য কিং, সে রাজার কাছ থেকে খবর এনেছে, হু ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কাউডর, যাকে বলা হয়েছে ম্যাকবেথকে এই খবরটা দিতে যে তাকে কাউডরের থেন করে দেয়া হলো, কাউডর প্রদেশের জমিদার করে দেয়া হলো। ব্যাস, সঙ্গে সঙ্গে একটা ভবিষ্যৎবাণী খুলে গেল, এবারে ইমিডিয়েট অ্যাকশন। সেকেন্ড উইচ বলেছিল না, ওয়েলকাম থেন অফ কাউডর। এরপর কি বলছে? It was an event so miraculously corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement. এটা এত অদ্ভুতভাবে পেদনিতে করা ভবিষ্যৎবাণীর সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেল যে ম্যাকবেথ সেখানে wrapped in amazement, বিস্ময়তার সঙ্গে আবৃত হয়ে দাঁড়িয়ে রইল। মানে ও ভাবতেই পারছে না যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে গেল। আনএবল টু রেসপন্ড, সে উত্তর করতে পারলো না টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়, অর্থাৎ এনভয় এলো তাকে খবর দিল, অন্তত একটু ধন্যবাদ দেয়া, সেটাও সে করতে পারলো। হোপস বিগ্যান সোয়াল, আশা এবার চুঁয়ে চুঁয়ে জন্মাতে লাগলো। কিসের আশা? কিসের আশা? রাজা হওয়ার। হাম রাজা হওয়ার।
তাই তো? বেশ, জন বানেগা ডন। বেশ, চলো তাহলে আমি রাজা হব, এই আশা তার মনে আস্তে আস্তে ছুঁয়ে ছুঁয়ে জেগে উঠল। সোয়েল, SWELL, সোয়েল মানে ছুঁয়ে ছুঁয়ে পড়া। As he was now thinking of the prediction of the third witch, কারণ এখন সে তৃতীয় পেতনির ভবিষ্যৎবাণী নিয়ে ভাবছে। টার্নিং টু ব্যাংকো, সঙ্গে সঙ্গে ব্যাংকো দিয়ে ঘুরছে। হি সেড, সে বলছে, ডু ইউ নট হোপ দ্যাট ইয়োর চিলড্রেন উইল বি দ্য কিংস অফ দ্য ফিউচার? আচ্ছা, তুমি ভাবছো না তোমার সন্তানরা ভবিষ্যতে রাজা হবে না? তার মানে কি, ওই যে বলে না যে দেখবে পাপ কাজ করলে মানুষ আরেকজনকে খোঁজে, আরেকটা পাপি খোঁজে, ঠিক আছে? তো ম্যাকবেথ তো মনে মনে ভাবছে আমি রাজা হব, সঙ্গে সঙ্গে ভাবছে যে ব্যাংককে একটু বলে তো দেখি ওর মনে একটু লোভ আছে কিনা দেখি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে, তুমি ভাবছো না এটা নিয়ে ওরা যে বললো তোমার ছেলেরা রাজা হবে? হ্যাঁ, সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি, কারণ দেখো উইচেসরা আমাকে যা প্রমিস করেছিল, হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, কত সুন্দরভাবে সেটা মিলে গেল। তাহলে বলো, তুমিও তো ভাবছো না? এবার ব্যাংকো উত্তর দিচ্ছে, দ্যাট হোপ, ওই আশা, রিপ্লাইড ব্যাংকো, মাইট এনকিন্ডল ইউ টু এইম অ্যাট দ্য থ্রন, হয়তো ওই আশাটা তোমাকে অনুপ্রেরণা দিতে পারে এইম অ্যাট থ্রন, সিংহাসন দখল করার। বাট অফেন টাইমস দিস মিনিস্টার্স অফ ডার্কনেস টেল আস ট্রুথস ইন লিটল থিংস, কিন্তু মনে রেখো এই মিনিস্টার অফ ডার্কনেস অর্থাৎ অন্ধকারের প্রতিনিধিরা, অর্থাৎ ওই উইচেসরা, ওরা হচ্ছে অন্ধকারের প্রতিনিধি, কখনো কখনো আমাদেরকে অর্ধ সত্য বলে। টেল আস ট্রুথস ইন লিটল থিংস, সামান্য ক্ষেত্রে, টু বিট্রে আস, আমাদেরকে প্রতারিত করার জন্য, ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, সব থেকে খারাপ কাজের জন্য। জুয়ো খেলার সম্বন্ধে কারো আইডিয়া আছে নাকি আমি জানি না। জুয়ো খেলায় কি হয় বলো তো, ওদেরই না 3-4টে করে লোক থাকে, ওকে, আসবে তোমাকে পেতে দেখাবে, এই দেখো এই পাচ্ছে ও পাচ্ছে টাকা, ওরাই বাজি ধরবে, ঠিক এমনভাবে ট্রিক্স করে নিজেদের বাদ বাকি লোকগুলোকে জিতিয়ে দেবে না। তুমি তখন বা এত সহজে পাওয়া যাচ্ছে, তুমিও কিন্তু ফেলবে। তুমি একটা 100 টাকা বাজি ধরলে, প্রথমবার 200 টাকা জিতে যাবে, এই যে তুমি যেই 200 টাকা জিতলে না, তোমার মনে লোভ এলো, এরপরে তুমি যেই ফেললে 100 টাকা, হারলে, তুমি ভাবলে না হারছি, জেদ চেপে গেলো, আমাকে জিততেই হবে, 100টা তুলতেই হবে। এই করতে করতে কখন 100টা 1000 হয়ে যাবে, তোমার খেয়ালই থাকবে না। এই মিনিস্টার অফ ডার্কনেসটা হলো সেটাই। সামান্য একটুখানি ছোট্ট ফেন অফ কর্ডরটাকে পায়ে দিয়ে কিসের লোভটা জাগিয়ে দিল? রাজা হবার, যে পথটা মোটেও মসৃণ ছিল না। থেন অফ কর্ডর হওয়াটা ভীষণ মসৃণ ছিল, কিন্তু এর পরের পথটা তো কাঁটা আবৃত। ওরা শুধু দেখিয়ে দিল পথ আছে, কিন্তু পথে যে কাঁটা বিছানো আছে সেটা তারা বলে গেল। তাহলে ম্যাকবেথ প্রভাবিত হলেও কিন্তু ব্যাংকো প্রভাবিত হচ্ছে না। ব্যাংকো কি বলছে যে না, এরা অনেক সময় অর্ধ সত্য বলে, সামান্য সত্য বলে সামনের প্রাপ্যটাকে পায়ে দেবার জন্য, কিন্তু এর ফলাফল ভবিষ্যতে একটা বিরাট বড় কিছু হতে পারে। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. যাই হয়ে যাক, এই উইচেসদের করা প্রফেসিগুলো বা ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথের মনে এমন গভীরভাবে বসে গেছিল যে he told his wife about the prediction, সে তার স্ত্রীকে এবার ওই ভবিষ্যৎবাণীগুলো সম্বন্ধে বলল। Now we are going to introduce the legend of this drama, that is Lady Macbeth. যদি ম্যাকবেথ যায় পাতায় পাতায়, লেডি ম্যাকবেথ যায় শিরায় শিরায়। তার প্রতিটা নজরে, প্রতিটা পদক্ষেপে সে কলঙ্কিত নজর, তার বিষ ভরা কাল নাগিনী যাকে বলা যায়, ঠিক আছে? And sometimes the critics consider Lady Macbeth as the fourth witch, চতুর্থ পেদনী। Now the question is why? কেন? ওই যে 3টে পেদনী ম্যাকবেথকে কোন পথে নিয়ে যাচ্ছিল? ফ্রম ফেয়ার টু ফাউল, গতিটা ধীর ছিল। লেডি ম্যাকবেথ যেই এলো, ওয়ার্কস অ্যাজ অ্যান
এনজাইম উৎসেচকের মতো কাজ করলো, জড়ম করে পেতে হবে, ধীরে ধীরে নয়। এইবার কেসটা কি হচ্ছে, যুদ্ধ থেকে ফিরে এলো, যথারীতি খুব সুন্দরভাবে অভ্যর্থনা করা হলো। ম্যাকবেথ লোকটা খুব ভালো, বউকে খুব ভালোবাসতো, তো বললো চলো একটা চিঠি লিখি বউকে, এত কিছু হলো, এই এরা ভবিষ্যৎবাণী করলো, লিখলো ও বউ এরকম এরকম হয়েছে গো, হ্যাঁ এরকম ভবিষ্যৎবাণী করেছিল জানো, আবার একটা ফলেও গেছে, এরা জানো কি বলেছে, আমি রাজা হব এরপরে, তুমি কি বলছো বলো তো দেখি, তোমার কি মত একটু বলো, চিঠিতে লিখে পাঠো, ঠিক আছে বেশ। ওই যে দেখো বললো না যে told to his wife about the prediction of the three witches and also the partial accomplishment মানে ফুলফিলমেন্ট যেটাকে বলি আমরা, পরিপূর্ণতা, তাহলে এই যে একটা পরিপূর্ণ হয়েছে সেটাও বলল। লেডি ম্যাকবেথ ওয়াজ এক্সট্রিমলি অ্যাম্বিশাস ওম্যান। লেডি ম্যাকবেথ যে ছিল ভীষণ রূপে উচ্চাকাঙ্ক্ষী মহিলা, কিছু কিছু মহিলার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, I will be the supremo of the complete nation, সমগ্র দেশের সুপ্রিমো হব। আছে আমাদের বাস্তব জগতেও কিন্তু এরকম লেডি ম্যাকবেথ একজন আছেন, আমি আর বলছি না, যাই হোক। ইউ ক্যান ইমাজিন হাউ লেডি ম্যাকবেথ ওয়াজ বাই ওয়াচিং হার, ঠিক আছে, তাকে দেখলেই তুমি বুঝতে পারবে লেডি ম্যাকবেথ কেমন ছিল। A single woman is enough for destroy a complete future generation. Not only a single generation, but generation after generation. ঠিক আছে, লেডি ম্যাকবেথ তো শুধু ম্যাকবেথকে ধ্বংস করেছিল গো, ইনি তো সমগ্র জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বেশ যাই হোক, কি বলছি শুনি, তাহলে লেডি ম্যাকবেথের পরিচয় কি দেওয়া হলো, সে প্রবল উচ্চাকাঙ্ক্ষী। ম্যাকবেথ কিন্তু উচ্চাকাঙ্ক্ষী ছিল, নাহলে তার মনে তো রাজা হওয়ার ইচ্ছা লুকিয়ে ছিল না, সামান্য সেনাপতি থেকে রাজা হওয়ার শখ, তাহলে তো উচ্চাকাঙ্ক্ষাই। লেডি ম্যাকবেথ তার থেকে, ম্যাকবেথ কোথাও না কোথাও একটু দ্বিধাগ্রস্ত হবে, দেখতে পাবে, কিন্তু লেডি ম্যাকবেথ যা কথা বলবে না এরপর, একবারে মানে বীজ মাখানো কথা লেডি ম্যাকবেথের আছে, দেখতে পাবে এরপর। দেখো এখন তার নিশান আমি দিচ্ছি না, কি বলছে দেখো। She spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thought of blood. লেডি ম্যাকবেথ কি করলো, ম্যাকবেথের চিঠিতে লিখেছিল যে আমি রাজা হব, এই কথা তো বলেছে, কিন্তু রক্ত না ঝরিয়ে তো রাজা হওয়া সম্ভব নয়, তাই তো। দেখো ম্যাকবেথ যোদ্ধা হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে রক্ত দেখলে সে ভয় পায় না। একজন যোদ্ধা আর একজন ট্রেইটর অর্থাৎ গদ্দার বলি যাকে আমরা বাংলায়, এই দুটোর মধ্যে তফাৎ আছে। ম্যাকবেথ যুদ্ধক্ষেত্রে রক্ত দেখলে ভয় পায় না, কারণ সেটা সাহসিকতার পরিচয়, কিন্তু পিছন থেকে ছুরি মেরে রক্ত ঝরাতে সে ভয় পায়। লেডি ম্যাকবেথ কি বলছে জানো চিঠিতে, ম্যাকবেথকে বলছে আরে তুমি তো একেবারে কোমল শিশু, তুমি তো রক্ত দেখলে ভয় পাও, রক্তের চিন্তা এলে মাথায় ভয় পাও, থট অফ ব্লাড, তুমি তো রক্তের কথা ভাবলে ভয় পাও, তুমি পুরুষ। She did not cease to represent the murder. এক মিনিট দাঁড়াও, এবার তিথি কি বলছে, বেশ তাহলে কি বলছে, she spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thought of blood. She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecies. তার মানে ম্যাকবেথ বলছিল যে রাজা হতে গেলে তো রাজাকে সরাতে হবে, কিন্তু এটা কি সম্ভব? লেডি ম্যাকবেথ কি বলল, আরে সম্ভব না মানে, আরে করতেই হবে, ওটা হবেই, তোমার একটা যখন মিলে গেছে তার মানে তুমি তো রাজা হবেই, তার মানে খুন করতেই হবে তোমার, কি বলছো, খুন করতেই হবে, রক্ত দেখে ভয় পেলে তো হবে না তোমার। আরে বোঝো সে কীরকম মহিলা, হ্যাঁ সোজাসুজি স্বামীকে বলে দিল খুন তো করতেই হবে, খুন করবে না মানে, বেশ। It happened that at this time King Duncan came to visit Macbeth's castle along with his two sons.
এই ঘটনাটা ঘটলো যখন ডানকান এলো ম্যাকবেথের দুর্গতে তার 2 সন্তান সমেত সাক্ষাৎ করতে। গল্পটা এবার বলি, মাঝখানে একটু গল্প আছে। মাঝখানে গল্পটা কি? দেখো, ওদের নিয়ম ছিল যে যুদ্ধে জয়লাভ করার পর প্রধান সেনাপতির বাড়িতে রাজা ভিজিটে যান। এটা একটা নিয়ম বলতে পারো, ঠিক আছে? বেশ, এবার ঘটনা কি ঘটলো বলা যাক। ওই যে বললাম, একটা ট্র্যাডিশন ছিল প্রধান সেনাপতির বাড়িতে রাজা ভিজিট করতে যেতেন। তার থেকেও বড় কথা, ম্যাকবেথ তো রাজার ক্লোজ রিলেটিভ, তাই না? তাহলে যুদ্ধে, এত বড় একটা যুদ্ধে জয়লাভ করার পর তো ভিজিট হয়। আমি তো বারবারই বলি, হ্যাঁ, মানে সামান্য তোমাদের বার্থডে হলে পার্টি হয়ে যায়, তাহলে যুদ্ধ জয়লাভ হলে পার্টি হবে না? পার্টি তো হবেই, পার্টি তো বানতা হ্যাঁ। বেশ, তাহলে পার্টি করতে রাজা যাচ্ছে কোথায়? ম্যাকবেথের দুর্গে। আর এই সুযোগটাই কাজে লাগাবে লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ শুধু মনে মনে একবার ভেবেছিল যে রাজাকেও তো সরাতে হতে পারে এত দূর। লেডি ম্যাকবেথ কি করেছে জানো? সব কিছুর ওপরে উঠে গিয়ে সোজা প্ল্যান সাজিয়ে ফেলেছে কিভাবে রাজাকে মারবে। দ্য হোল কনস্পিরেসি ওয়াজ মেড বাই হার। সমস্ত কনস্পিরেসি তার দ্বারা তৈরি হয়ে গেছে। অ্যান্ড সি ইজ আ লেডি উইথ ব্রেভ হার্ট, একেবারে যাকে বলা যায় তার সাহস ছিল মানতে হবে। ম্যাকবেথ শুধু ভেবেছে আর সে টোটাল প্ল্যানিং করে ফেলেছে, রাজাকে একবার আমার বাড়িতে আসতে দাও, তারপর দেখাচ্ছি আসল চক্রান্ত কিভাবে কার্যে পর্যবসিত করতে হবে। বেশ, এরপর কি দেখছি তাহলে রাজা এলো তার 2 সন্তানকে নিয়ে, এবং সঙ্গে আরো অনেকেই এসেছিল। বেশ, ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবাইন। তাহলে এবার প্রথমবার নামটা পেলে, যেটা আমি অলরেডি বলে রেখে দিয়েছি। দ্য অ্যান্ড নিউমারাস থেন্স, এবং আরো অনেক সামন্ত প্রভুরা বা জমিদাররা এলেন। অ্যান্ড অ্যাটেন্ডেন্স, ওই চাকরজি সব এলো। টু অনার ম্যাকবেথকে সম্মান জানাতে। ফর হিজ ট্রিরাম্ফ, তার বিজয়ের জন্য। এগেনস্ট দ্য রিবেল, এই বিদ্রোহীদের বিরুদ্ধে। ওই যেটা বললাম, অনার জানাতে বা সম্মান জানাতে তার দুর্গতে সবাই মিলে এল। এইবার একটা দুর্দান্ত নাম পাবো ম্যাকবেথের দুর্গটার নাম, ইনভারনেস। নামটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ নাম, নামটা খুব সুন্দর। তাহলে ম্যাকবেথ যে ক্যাসেলটায় থাকতো বা দুর্গটায় থাকতো, তার নাম ছিল ইনভারনেস, দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ। অ্যাটমসফিয়ারটা লক্ষ্য করবে, পরিবেশটা কিভাবে চেঞ্জ হয়, এখানে পরিবেশ লক্ষ্য করবে। প্রথম পরিবেশটা দেখো, ফেয়ার, প্লিজেন্টলি সিচুয়েটেড অন আ হিল। এটা অবস্থিত খুব মনোরম একটা পাহাড়ের ওপর। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং এর চারপাশে বাতাসটা খুবই মিষ্টি এবং হোলসাম, অর্থাৎ মানে যেটা মনোমুগ্ধকর বলতে পারো। দ্য নেস্টস that the swallows or the martlets had built under all the jutting fridges and buttress of the building. এই বাড়ির যে জুটিং ফ্রিজেস, অর্থাৎ বেরিয়ে থাকা অবশিষ্ট অংশ, কার্নিস টাইপ যেগুলো আমরা বলি, হ্যাঁ, সেই কার্নিসে মার্লেট পাখি, আর কি কি পাখি ছিল জানো? কোথায় একটাই নাম দেওয়া রয়েছে, মার্লেট ছাড়া কি, দাঁড়াও হারিয়ে যাচ্ছে নামটা, হ্যাঁ, সোয়ালো রয়েছে আর মার্লেট রয়েছে। এরা কি করেছে? বাসা তৈরি করেছে। আচ্ছা, পাখি কোথায় থাকে? পাখি যেখানে থাকে সেই জায়গাটা শান্ত হয়, সাধারণত শান্তির নীল হয়। পাখিরা হইচই মাঝে থাকে না, শহরে বেশি পাখি থাকে না, পাখি থেকে কিন্তু গ্রামাঞ্চলের দিকেই বেশি, কারণ ওই জায়গাটা শান্ত, স্নিগ্ধ এবং পবিত্রতা। তাহলে ম্যাকবেথের দুর্গে পবিত্রতা বিরাজ করছে, তাই তো সেখানে মার্লেট বলো, সোয়ালো বলো, এরা বাসা বেঁধে আছে। এরপর কি রয়েছে দেখো, দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লেসড, রাজা তো ভীষণভাবে সন্তুষ্ট হলেন। অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস, নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অফ অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস। রাজা যখন এখানে ঢুকলেন, তিনি খুবই সন্তুষ্ট হলেন। কিসের জন্য? শুধুমাত্র এটার সুন্দর একটা অ্যাটমসফিয়ার বা পরিবেশ আছে শুধু তার জন্য নয়, পাশাপাশি
এই দুর্গের যিনি হোস্টেস অর্থাৎ লেডি ম্যাকবেথ তার আতিথেয়তায় এই রাজামশাই আসুন আসুন, এই দেখুন মাটিতে কেন পা ফেলছেন, আমার মাথায় ফেলুন, হ্যাঁ এইভাবে রাজামশাইকে নিয়ে এসছে, ঠিক আছে, মানে এত যত্ন, এত আদর, এত পীড়িত করে নিয়ে এসছে যে রাজা সন্তুষ্ট না হয়ে পারেনি। ইভেন রাজা এতটাই সন্তুষ্ট হচ্ছে যে একটা সময় আমরা দেখতে পাবো রাজামশাই হীরের আংটি দিচ্ছেন লেডি ম্যাকবেথকে, সন্তুষ্ট হয়ে তার আতিথেয়তায়, মানে রাজার আতিথেয়তায় যত্নে এতটুকু কিন্তু কোনো ত্রুটি রাখেনি লেডি ম্যাকবেথ। সে মাথা শুরু থেকে শুরু করে পা সব কিছু পারলে ধুয়ে দিয়েছে লেডি ম্যাকবেথ, ঠিক আছে, মানে এত তেল দিয়েছে যে তুমি না পা বাড়ালেও দেখেই গড়িয়ে যাবে, এতটাই সন্তুষ্ট হয়েছে আমাদের রাজা। বেশ, দেখো দেয়া রয়েছে হিজ হোস্টেস লেডি ম্যাকবেথ, বেশ, হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ কেমোফ্লেগিং, যে অর্জন করেছে কেমোফ্লেগিং আর্ট, মানে ছদ্মবেশ, মুখে মধু পেছনে ছুরি, এরই নাম নারী, বুঝেছো? মুখে মধু পিছনে ছড়ি, এরই নাম নারী, বিশেষত লেডি ম্যাকবেথের মতো নারী। মুখে কিন্তু মধু, রাজামশাই রাজামশাই রাজামশাই, বলে না একটা প্রবাদ আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ, সেটা রাজা বোধহয় বুঝতে পারেনি। তাহলে কেমোফ্লেগ অর্থাৎ ছদ্মবেশ সে ধারণ করেছে, হার ট্রেচারাস পারপোজ উইথ স্মাইলস, তার ট্রেচারাস অর্থাৎ ভয়ঙ্কর যে উদ্দেশ্য রয়েছে সেটা সে ঢেকে রেখেছে কিসের দ্বারা? স্মাইল, হাসির দ্বারা। হা, রাজামশাই আসুন, বসুন, ঠিক আছে, আপনার মতো মানুষ হয় না, সুযোগ পেলেই খুন করে দেবো, না বসুন। বেশ, আপনার মতো তো মানুষ হয় না, আমি যদি সুযোগ পাই একবার শুধু বুঝিয়ে দেবো। বেশ, অ্যান্ড চার্মিং এটিকুইটি, এটিকুইটি মানে ওই সৌজন্যশীলতা যাকে বলতে পারো, বা ওই একটা ভালোবাসা আছে না, শিষ্টাচার, চার্মিং এটিকুইটি মানে শিষ্টাচারের দিক থেকে এত ভদ্র লেডি ম্যাকবেথ দেখিয়েছে বাইরে, কেউ ভাবতে পারবে না বাইরে থেকে দেখে এই মহিলাটাই এই লোকটাকে খুন করার প্ল্যান করছে। তাহলে এইবার একটু জিনিস বুঝতে পারছো কি ধুরন্ধর প্লেয়ার ছিলেন। তোমাদের ধুরন্ধর আজকে সিনেমা বেরোতে পারে, তার আগে লেডি ম্যাকবেথ ছিল, ঠিক আছে, এসব তো ছোট বাচ্চা, এরা সবার আগে কিন্তু লেডি ম্যাকবেথ। মুখ দেখে এতটুকু বোঝার উপায় ছিল না এই মহিলাই খুন করার প্ল্যান করছে। আস্তে আস্তে এবার পাবে, শুধু প্ল্যান করছে পর্যন্ত জেনি এই ভাবছো, কি প্ল্যানটা ছিল সেটা যদি জানো আরো অবাক হবে। বেশ, এবার কি বলছে দেখো, ইনভার্নেস, আমরা সেম লাইনে এলাম নাকি না, ইনভার্নেস, হ্যাঁ রিপিট হয়ে গেছে। এবার এখান থেকে, টায়ার্ড অফ হিজ লং জার্নি, তার এই দীর্ঘ যাত্রাপথে এসে ক্লান্ত হয়ে গেছেন। দ্য কিং, রাজা, ওয়েন্ট আর্লি টু বেড, তাড়াতাড়ি শুতে চলে গেলেন। আর বয়স বুড়ো হয়েছে তো, ঘোড়ায় পিঠে চড়ে গেছে, ঢুকুম ঢাকুম ঢুকুম ঢুকুম করতে করতে মাজায় ব্যথা কোমরে ব্যথা করেছে, হ্যাঁ লেডি ম্যাকবেথ একটু মালিশ টালিশ করে দিয়ে যাবে, আর চল ঘুমটা দারুণ হবে, তাড়াতাড়ি শুতে গেছে। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, নাও এভরিথিং ইজ বিকামিং ফাউল, এইবার শুরু হচ্ছে সব কিছু দেখো দুর্গন্ধ হওয়া, ফাউল হওয়া। এটা ছিল মধ্যরাত্রে, টাইমটা খেয়াল করো, মাঝরাত। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার সেমড ডেড, এখন পৃথিবীর অর্ধেকটা অংশকে দেখে যেন মৃত মনে হচ্ছে। প্রশ্ন হতে পারে স্যার বাকি অর্ধেকটা নয় কেন? আরে এটা তো সায়েন্স, বিজ্ঞানের বিষয়, ভূগোল পড়ছো, পৃথিবীর সবটা কি একবার অন্ধকার হয়? অর্ধেকটা অন্ধকার হয়, অর্ধেকটা আলো থাকে। সুতরাং যেখানটা অন্ধকার, পৃথিবীর অর্ধেক ভাগ, সেই অর্ধভাগ যে সময়টা দেখে মৃত মনে হচ্ছে, অর্থাৎ সবাই যেন ঘুমিয়ে আছে। নাও ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম নেগেটিভ ওয়ার্ড কেম,
ডেড, অ্যান্ড দিস ইজ দ্য সিম্বল যে এতক্ষণ পর্যন্ত যা কিছু ফেয়ার ছিল আস্তে আস্তে ফাউলের দিকে এগুচ্ছে। প্রথম শব্দে এসে গেল ডেড, মৃত্যু। সেটা দুনিয়াটাকে বললো এটা একটা ইঙ্গিত। এরপর কি বলছে দেখো, অ্যান্ড উইকড, এটাও একটা নেগেটিভ শব্দ। উইকড মানে দুষ্টু চরিত্রের যাকে বলা হয়। ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ড, যে সময় স্বপ্ন মানুষের ঘুমন্ত মনকে বিব্রত করে তোলে। মধ্যরাত্রে মানুষ একটু সাধারণত খারাপ স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন। দুঃস্বপ্নগুলো বেশিরভাগ মাঝরাতেই আসে। And none but the wolf or the murderer is out for hunt. এটাই ছিল সেই সময় যখন শুধুমাত্র নেকড়ে এবং খুনি ছাড়া কেউ শিকারে বের হয় না। শব্দগুলো পাচ্ছ? শব্দগুলো শুধু দেখো, সব নেগেটিভ শব্দ, সব নেগেটিভ শব্দ। তাহলে এই মধ্যরাত্রে কারা বের হয়? বের হয় নেকড়ে আর বের হয় খুনি। এরপর কি বলছে দেখো, দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সেই সময়, হোয়েন লেডি ম্যাকবেথ ওয়েক আপ। তাহলে প্রমাণিত হয়ে গেল খুনি লেডি ম্যাকবেথ। এই মাঝরাতে যদি কেউ ওঠে, সে কি উদ্দেশ্যে ওঠে? ওঠে তো দুজনা, এক নেগড়ে আর এক খুনি। তার মানে লেডি ম্যাকবেথ মাঝরাতে ঘুম থেকে উঠছে মানে তার উদ্দেশ্য খুন করা। এটাই ছিল সময় যখন লেডি ম্যাকবেথ উঠল। ওয়েক আপ টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, রাজার খুনের প্লট সাজাতে, যেটা সে ভেবে রেখেছিল। She would not have undertaken a deed so abhorrent to her sex. এই ধরনের অ্যাভরেন্ট অর্থাৎ যেটা সম্পূর্ণ অমানানসই বলতে পারো, এরকম অমানানসই একটা কাজ যেটা তার সেক্স বা তার লিঙ্গ অর্থাৎ নারী চরিত্রের সাথে যেটা যায় না, সেটা সে সঙ্গে সঙ্গে নিতে পারছে না। অ্যান্ড সি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হার হাজব্যান্ডস নেচার, এবং সে তার স্বামীর প্রকৃতি সম্বন্ধে খুব ভালো করেই জানে। দ্যাট ওয়াজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, মনুষ্য শিশুর, দুগ্ধ শিশুর মতো ম্যাকবেথের মন কাইন্ডনেসে পরিপূর্ণ, অর্থাৎ দয়ায় পরিপূর্ণ। টু এক্সিকিউট আ কন্ট্রিপ্ট মার্ডার, এই ধরনের একটা খুনকে এক্সিকিউট করা অর্থাৎ প্রতিপালন করা বা সফল করা। তার মানে দুটো জিনিস বলছো, লেডি ম্যাকবেথ খুব ভালো করেই জানে যে তার, সে মহিলা, এরকম খুন তার পক্ষে হয়তো করা সম্ভব নয়, কিন্তু পাশাপাশি সে তার স্বামীকেও চেনে। ও একটা দুগ্ধ শিশু, ও বেটা মাঠে ঘাটে যুদ্ধ করে আসে বটে, হ্যাঁ, সেখানে খানিক মুন্ডু উড়িয়ে দেয়, কিন্তু ওকে যদি এরকম খুন করতে দেওয়া হয় পারবে না। ও বলবে ও মা গো, পাচ্ছি না গো, এরকম করে চলে আসবে। হ্যাঁ, দয়ায় পরিপূর্ণ সে, ওর দ্বারা কিচ্ছু হবে না। এইখানে একটা সাংঘাতিক জিনিস আছে, হ্যাঁ, যেখানে লেডি ম্যাকবেথকে আমরা দেখতে পাবো মেন নাটকে, যে একটা মহিলা ঠিক কতটা অ্যাম্বিশাস হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে লেডি ম্যাকবেথের উপর এতটুকু ভরসা করছে না, এবং সে এই সময়, যে আমরা যাকে বাংলায় বলি না অলক্ষী টাইপ, মানে কাইন্ড অফ বলতে পারো জোম অলক্ষী বা জোম টাইপ, মানে তিনি যেন এই সময় দ্য গড অফ ডার্কনেস, অন্ধকারে গডেস, দ্য গডেস অফ ডার্কনেস, অন্ধকারের দেবীর উপাসনা করছেন। তিনি বলছেন আনসেক্স মি, আমাকে লিঙ্গহীন করে তোলো, অর্থাৎ আমি পুরুষও হতে চাই না, আমি স্ত্রীও হতে চাই না, আমার মধ্যে এক সত্তা আনো যার দ্বারা আমি যে কাজটা পালন করতে চলেছি সেটা যাতে করতে পারি। তার মানে কতটা কঠোর একটা মেয়ে বা একটা নারী চরিত্র আমরা কীভাবে চিনি? কোমল হিসাবে। কিন্তু লেডি ম্যাকবেথ এত কঠোর যে সে বলছে আমাকে লিঙ্গহীন করে দাও, হে ঈশ্বর আমাকে লিঙ্গহীন করো, আমার খুন করতে গিয়ে যেন এতটুকু হাত না কাঁপে। সাহস ভাব, ম্যাকবেথ যে যোদ্ধা, শত শত লক্ষ লক্ষ মুন্ডু শিরচ্ছেদ করে দিচ্ছে, যাদের দেহ থেকে মুন্ডু আলাদা করে দিচ্ছে, সে ভয় পাচ্ছে। আর এ কি বলছে? আনসেক্স মে। বেশ, এরপর সে কি করছে দেখো, সিনিও, সে খুব ভালো করেই জানতো দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশাস, তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী বটে, বাট কিন্তু
হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম, সে ক্রাইম করতে পারবে না। তফাৎ আছে, যোদ্ধা এবং আসামি দুটোর মধ্যে তফাৎ আছে। যোদ্ধায় খুন হয় না, যোদ্ধা কোনোদিন খুন করে না, যোদ্ধা তার নিজের দেশকে রক্ষা করে, কিন্তু আসামি খুন করে। তাহলে ম্যাকবেথ যুদ্ধে শিরচ্ছেদ করতে পারে, কিন্তু পেছন থেকে ছুরি মেরে খুন করার ক্ষমতা তার নেই। সে ক্রাইম করতে পারবে না, হুইচ কমনলি অ্যাকম্পানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, যেটা খুবই এই ধরনের অ্যাম্বিশনের সঙ্গে বেমানান। She had owned his consent about the murder. লেডি ম্যাকবেথ ম্যাকবেথের কাছ থেকে অনুমতি পেয়েছে খুনের বিষয়ে, অর্থাৎ ম্যাকবেথও সায় দিয়েছে বেশ খুন হবে, বাট সি ডাউটেড হিজ রেজলিউশন। কিন্তু লেডি ম্যাকবেথের যে রেজলিউশন বা লক্ষ্য, সেটাকে নিয়ে সম্পূর্ণ দ্বিধা আছে, তার ডাউট করে সে। অ্যান্ড সি ফিয়ার্ড, এবং সে ভয় পায়, দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন কুড ডিফিট দ্য পারপোজ, তার মধ্যে লুকিয়ে থাকা যে কাইন্ডনেস বা দয়া হয়তো বা তাদের এই যে পারপোজ বা উদ্দেশ্য সেটাকে ভণ্ড করে দিতে পারে, ডিফিট করে দিতে পারে। হয়তো গেল শেষে খুন করতে গিয়ে ডানকানকে ডেকে বললো, কাকু আমি তোমাকে মারতে পারছি না, রাজামশাই আমি তোমাকে মারতে পারবো না, এসব আমি করতে চাই না, পুরো সব ভেস্তে দিল। ব্যাস, ভরসা তার নেই। এবার কি বলছে দেখো, কোথায় গেল? হ্যাঁ, সো আর্মড উইথ ড্যাগার। ড্যাগার মানে ওই যে কষাইখানে যেটা ব্যবহার করা হয় খাসি কাটতে, দেখেছো তো, ঢাকাম ঢাকাম করে মারে, এই এত বড় বড় ছুরিকে বলা হয় ড্যাগার, যেটা দিয়ে একবার কোপ মারলে মাথা আলাদা, শরীর আলাদা। সুতরাং সেই ড্যাগার হাতে তুলে নিল লেডি ম্যাকবেথ, অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার, এগিয়ে গেল রাজার ঘরের দিকে। সাহসটা ভাবো, স্বামীর ওপর ভরসা নাই, নিজেই হাতে তুলে নিল ছুরি এবং চলে গেল রাজার ঘরে। এইবার লেডি ম্যাকবেথ নিজের হাতেই তুলে নিল ড্যাগার। খুন আমিই করব, ভরসা নাই আমার ওকে, দুগ্ধ শিশু। আরো অপমান করবে, কি অপমান করবে, দাঁড়াও, এখন তো সবে দুগ্ধ শিশু বলেছে, দাঁড়াও। এবার কি বলছে দেখো, চেম্বার তো গেল। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, সেখানে সে দেখতে পেল ডানকান গভীর ঘুমে আচ্ছন্ন। অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, এবং যখন সে একেবারে ক্লোজলি আর্নেস্টলি রাজাকে দেখলো, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, রাজার মুখে কিছু যেন একটা ছিল, হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, যেটা তার নিজের বাবার সঙ্গে মিলে যায়। যতই বলুক আনসেক্স মেয়ে, দিনের শেষে সে তো মেয়ে। মারতে গিয়ে তার বাবার কথা মনে পড়ে গেল মুখটা দেখে। Thus she had not the resolution to proceed further, সুতরাং সে আর এগুলো না, ফিরে চলে আসছে, খুন করতে পারলো না। She returned to confer with her husband, সে ফিরে এলো তার স্বামীর সঙ্গে কনফার অর্থাৎ আলোচনা করতে। He thought there were strong reasons against the murder. He অর্থাৎ ম্যাকবেথ মনে করে there were strong reasons, সেখানে বেশ কতগুলো সলিড কারণ ছিল against the murder, খুন না করার পেছনে। এবার বুঝতে পারছো ম্যাকবেথ এতটাও খারাপ মানুষ নয়। লেডি ম্যাকবেথ এক চান্সে বলছে মেরে ফেলবো, কোনো ইয়ে নাই, কিন্তু ম্যাকবেথ কি বলছে যে না দেখো, আমাদের কাছে বেশ কতগুলো কারণ আছে যেটার দ্বারা আমরা রাজাকে খুন করতে পারি না। কারণগুলো কি কি বলছে সে? ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট, ম্যাকবেথ শুধুমাত্র যে রাজার একজন প্রজা তাই নয়, বাট অলসো আ ক্লোজ রিলেটিভ টু ডানকান, তাই না? ডানকানের নিকট আত্মীয়। তাহলে রাজা আমার নিকট আত্মীয়, তাহলে আত্মীয় হয়ে আমি তাকে খুন করব? এটা তো হতে পারে না। তারপর আবার সব থেকে বড় যুক্তি, বিসাইডস, তাছাড়াও হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, আমি তো আজকের রাজার উপস্থাপক। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট
of the murderers not to bear the dagger himself. সুতরাং আজকে ম্যাকবেথের দায়িত্ব হলো রাজাকে বাঁচানো খুনিদের হাত থেকে, ড্যাগার নিয়ে খুন করতে যাওয়া নয়। সত্যি তো তাই, তাই না? অতিথিই তো দেবতা। তাহলে আমাদের ঘরে আমাদের রিচুয়াল কি বলছে? যে অতিথিই তো দেবতা। তাহলে সেই তিনি আজ আমার অতিথি হয়ে এসছেন, আমার উচিত তাকে রক্ষা করা, খুন করা নয়। আর কি বলছে দেখো, হি অলসো থট, সে আরো ভেবেছিল, হাউ জাস্ট অ্যান্ড বেনিভোলেন্ট আ কিং ওয়াজ ডানকান। ডানকান কত জাস্ট অর্থাৎ ন্যায়পরায়ণ, বেনিভোলেন্ট অর্থাৎ প্রজাবৎসল একজন রাজা। হাউ ক্লিয়ার অফ অফেন্স, তার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই, টু হিজ সাবজেক্ট, তার প্রজাদের কাছে। হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট দেয়ার সাবজেক্টস ওয়ার ডাবললি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। তিনি তার প্রজাদের কাছে কতই না প্রিয় যে তার সাবজেক্টরা অর্থাৎ প্রজারা এমনটা বলে যে আমাদের আয়ু আপনার লাগুক। তাহলে ভাবো রাজা হিসাবে ডানকান কতটা সফল, কতটা ভালো মানুষ, এটা কিন্তু ম্যাকবেথ বোঝে। হাউ লাভিং, ওটা হয়ে গেল বেশ। হ্যাঁ, মোর ওভার, তার থেকেও বড় কথা, বাই দ্য ফেভার্স অফ দ্য কিং ম্যাকবেথ স্টুড হাই in the opinion of all sorts of men, and how could those honors be stained by the reputation of so foul a murder? এবার প্রথম শব্দ পেয়ে গেলে ফাউল, প্রয়োগ হয়ে গেল ফাউল শব্দে ডাইরেক্ট। কি বলা হলো? তাছাড়াও এই রাজার দরবারে ম্যাকবেথের গুরুত্ব সব থেকে বেশি। ম্যাকবেথের কথা সবার আগে গ্রহণ করা হয়, রাজদরবারে সবার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব পায় কিন্তু ম্যাকবেথ, এবং সেটা পায় কার জন্য? এই রাজা ডানকানের জন্য। তাহলে এরকম একজন লোক যে আমাকে এতটা সম্মান দেয় তার রাজসভায়, তার রক্তে আমি আমার এই পথটাকে কালিমালিপ্ত করব, এটা কি মানায়? এই খুনটা কতই না একটা ফাউল বা একটা বাজে বিষয় হয়। ম্যাকবেথ 4-5টা যুক্তি খাড়া করে দিল খুন কেন করব না তার পিছনে। এখন স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা চলছে, এবার লেডি ম্যাকবেথের কথাগুলো শুনতে হবে। এত সহজে ছেড়ে দেবার পাত্রী তো সে নয়, স্বয়ং শেক্সপিয়ার বলে গেছেন, দেখো কি কথা। ইন দিস কনফ্লিক্টস অফ মাইন্ড, মনের এই দ্বন্দ্বে লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট, লেডি ম্যাকবেথ বুঝতে পারলো, হার হাজব্যান্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার, তার স্বামী মনস্থির করে নিয়েছে আর এগোবে না, খুনটুন করবে না। বাট এটা বিখ্যাত উক্তি, আর আমি এটা ভীষণভাবে মানি। বাট সি ওয়াজ আ ওম্যান, কিন্তু সে তো একজন মহিলা। নট সো ইজিলি সেকেন ফ্রম হার ইভিল পারপোজ, এত সহজে তার খারাপ মতলব থেকে তাকে সরানো যাবে না। আমি বলছি না, এটা কে বলে গেছে? শেক্সপিয়ার। আরে ও তো মহিলা, এটা যদি পুরুষ হতো তাকে নড়ানো যেত। মনে রেখো, মহিলারা যখন একবার ভাবে কারোর নামে পিএনপিসি করে তার ক্ষতি আমি করব, তাকে সরানো যাবে না, পাল্টাতে পারবে না তুমি। লেজেন্ডারি শেক্সপিয়ার যখন বলে গেছেন তখন এই কথা চিরসত্য, ঠিক আছে? তাহলে শেক্সপিয়ার বললো কি হয়েছে তাতে, স্বামী এগোবে না তো, ও তো মহিলা। এত সহজে যখন মনস্থির একবার করেছে মারবো, না না না, নড়ানো তো যাবে না, কিছু না কিছু তো সে করবি। বেশ, এবার কি বলছে দেখো, কোথায় গেল? সি বিগেন টু পোর ইন অ্যাট হিজ ইয়ার্স, এইবার সে ম্যাকবেথের কানে কথা ঢালা শুরু করলো, ঠিক আছে, মানে বীজ ঢালা শুরু হয়ে গেল। হুইচ ইনফিউজড আ পোর্শন অফ আর ওন স্পিরিট ইনটু হিজ মাইন্ড, যার দ্বারা সে তার আত্মাকে অর্থাৎ সে তার মনের কথাগুলো, তার মনে চলতে থাকা কথাগুলো তার ম্যাকবেথের মনে চাপিয়ে দিল। হিজ মাইন্ড, ম্যাকবেথের মনে, অর্থাৎ ম্যাকবেথকে এবার তাতিয়ে দেবে। দেখো এই একটা কথা এখন বলছি, আবারও বলবো ওথেলো পড়া থেকে, পুরুষ জাতির একটা জায়গায় আঘাত করলে সে কিন্তু সোজা থাকতে পারে না, দ্যাট ইজ দ্য ইগো। ইগো যদি একবার হার্ট হয়েছে, সে পুরুষকে তুমি সব থেকে রুথলেস রূপে দেখতে পাবে, যেটা সে জীবনে করে নাই সেইটাই সে করবে। আর লেডি ম্যাকবেথ নোজ দিস
ভেরি ওয়েল, খুব ভালো করেই জানত আঁতে ঘা কি করে দিতে হয়। ঠিক আছে, অর্থাৎ সুড়সুড়িটা কোথায় দিলে নেচে উঠবে ম্যাকবেথ, সেটা লেডি ম্যাকবেথ জানে। এবার কি করছে দেখো, কোথায় গেল? হ্যাঁ, অ্যাসাইনিং রিজন আপন রিজন, কারণের পর কারণ সে দেখাতে লাগলো। হোয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন, কেন তার পিছিয়ে আসা উচিত নয় যেটা সে মনস্থির করেছে সেখান থেকে। হি হ্যাড আর্লিয়ার, যেটা সে আর্লিয়ার আন্ডারটেকেন, যেটা সে আগে ভেবেছিল। And how the action of one night would give their all the coming days of and nights to come sovereign power and royalty. লেডি ম্যাকবেথ বারবার বলতে হলো, দেখো এই সুযোগ তুমি হাতছাড়া করো না, শুধুমাত্র একটা রাতের একটা কাণ্ড তোমার আমাদেরকে সার্বভৌমত্ব দিতে পারে, সভারেইন অ্যান্ড নোবেলিটি, অর্থাৎ রাজকীয়তা দিতে পারে। একবার তুমি ভাবো, তুমি শুধু কিচ্ছু না, টুক করে ছুরিটা চালিয়ে দাও, তারপরে গোটা রাজত্ব আমাদের। ইউ উইল বি দ্য কিং অ্যান্ড আই উইল বি দ্য কুইন। ইমাজিন দ্যাট ডে। আমাদের মাথায় ক্রাউন রয়েছে, রাজ সিংহাসনে বসে আছি। একবার ভাবো, আরে আজকের একটা রাতের সামান্য পাপ আমাদের রাতের পর রাত সুখ এনে দেবে। অ্যান্ড দিস ইজ দ্য আইরনি। এই কথাটাই বুমেরাং হয়ে ফিরে আসবে, একটু পরে দেখতে পাবে। কেন বললাম এই কথাটা? আজকে হয়তো দেখতে পাবে না, এই কথাটাই বুমেরাং হয়ে ফিরে আসবে। বেশ, এরপর কি বলছে দেখো। সি ইভেন অ্যাকিউজড হিম, এমনকি লেডি ম্যাকবেথ তাকে দোষারোপ করতে লাগলো, অফ কাওয়ার্ডিস অ্যান্ড ফিকেলনেস। বলো, তুমি তো কাপুরুষ, এই পুরুষ তুমি, এই যুদ্ধ করো, ছি, হ্যাঁ, এসে তুমি এই গল্প বলো, এই আজকে এত লোক মারলাম তত লোক মারলাম, কচু পোড়া মেরেছো তুমি, তুমি যোদ্ধা, হ্যাঁ, লাখ লাখ সৈনিক খুন করে এসে গর্ব করো, আর একটা বুড়োকে মারতে পারছো না তুমি, ছি, সেম অন ইউ। এবার বলো দেখি, একটা যোদ্ধাকে যদি বলে তুমি এই যোদ্ধা, লক্ষ লক্ষ মানুষ খুন করছে, একটা বুড়োকে মারতে পারছো না, ইগো হার্ট হবে না তার? হ্যাঁ, আমার বীরত্ব নিয়ে প্রশ্ন দেখে নিচ্ছে আমি। তাহলে বুঝতে পারছো কিরকম মহিলা সে, কোথায় ঘা মারতে হবে সে খুব ভালো করেই জানে। তুমি বলে দিল কাওয়ার্ডিস, কাপুরুষ। তুমি, তোমার মধ্যে ফিকেলনেস, চঞ্চলতা আছে, তুমি মনস্থির করতে পারো না। তুমি কালকেই ঠিক করলে মারবো, আজ বলছো মারবো না। হ্যাঁ, তুমি তো কদিন বাদে আমাকে বলবে তুমি আমার বউ নয়। যাচ্ছে তাই অপমান চলছে এখন। বেশ, ফর এভরিথিং টু হিজ ডিসিশন, সে যা কিছু মনস্থির করে সেই বিষয়। সি অলসো টোল্ড হিম, সে তাকে আরও বলল, হাউ প্র্যাকটিসেবল ইট উড বি টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস হু আর স্লিপিং ইন দ্য কিংস চেম্বার। বলে, দেখো খুনটা তুমি করো তো, বাকি প্ল্যান তো আমি জানি। প্ল্যানটা কি? খুন তুমি করবে, কিন্তু তারপর দোষ চাপাবো কাদের ওপর? ওই মাতাল প্রহরীগুলোর ওপর। দেখেছো প্ল্যানটা কোথায় ছিল? এবার এই প্রসঙ্গে একটুখানি গল্প বলে রাখি। ওই যে পার্টি হয়েছিল, তো পার্টি যখন হবে একটু সুরাপান তো হবেই, হ্যাঁ, ঢুকু ঢুকুতে চলবি। এবার এই লেডি ম্যাকবেথ কি করেছে জানো? লেডি ম্যাকবেথ সবাইকে বেশি বেশি করে খাইয়েছিল। আর একটু খাও আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে, হ্যাঁ, তোমাদের ম্যাকবেথের তরফ থেকে আর একটু খাও। আর ফ্রির মাল বিষ হোক তাতে কি আছে, খেতে হয়, ঠিক আছে? ফ্রিতে বিষ দিলেও সেটা খেয়ে নিতে হয়। এটা শুধু বাঙালির ধর্ম নয়, সমগ্র মনুষ্য জাতির ধর্ম, সেটা স্কটল্যান্ড হোক কিংবা আমাদের ভারতবর্ষ, সব জায়গায় সুতরাং ফ্রিতে মদ পেয়েছে, খুব মেরেছে, ঠিক আছে? এবার এত মদ টদ খেয়ে ফেলার পর আর কি পাহারা দিতে পারে? তখন তো ডোঙা কাত হয়ে যাবি। তো সেটাই হয়েছে, প্রহরীগুলো ল্যাটিয়ে পড়েছিল। তো সুতরাং তুমি খুনটা করে এসো, বাদ বাকি খুনের দায়িত্বটাও ওদের উপর চাপিয়ে দেবো আমি। কীভাবে চাপিয়ে দেবো? পরের লাইনে বলছে দেখো। গ্রুমস হু আর স্লিপিং ইন দ্য ড্রাঙ্কেন চেম্বার। আচ্ছা, এখানে বলা আছে কিনা জানি না, বলে দিই তবু আমি একবার। ওই কী করবে, রক্ত নিয়ে ওদের গায়ে লাগিয়ে দেবে, ঠিক আছে? আর ড্যাগার ট্যাগার ওদের কাছে ফেলে রেখে দেবে, ওদের হাতে ধরিয়ে দেবে, ব্যাস। তাহলে ওরাই খুন করেছে, এটাই প্রমাণিত হয়ে যাবে, ব্যাস। এবার কি বলছে দেখো। সুতরাং ম্যাকবেথ
took the dagger, তুলে নিল হাতে dagger in his hand and softly stole, এবং ধীরে ধীরে চুপিসারে প্রবেশ করল in the dark to the room, অন্ধকার ঘরে, where Duncan slept, যেখানে ডানকান ঘুমাচ্ছিলেন। as he advanced towards the bed chamber, যখন সে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো, he visualized, হঠাৎ করে সে দেখতে পেল another dagger hanging in the air, আরো একটা ছুরি বাতাসে ভাসছে। এই সিনটাকে বলা হয় ড্যাগার সিন। সিনটা কেমন দেখতে পাচ্ছে আমি জানি না, এখানে ছুরিটা দেয়া আছে কিনা, এইভাবে দেখতে পাচ্ছে। সেই ছুরিটার বর্ণনা দিচ্ছে, আমি দিয়ে দেখাচ্ছি। বেশ, দাঁড়াও, এক মিনিট, চলো সিন কন্টিনিউ করি। হঠাৎ করে সে দেখছে বাতাসে এরকম একটা ছুরি ভাসছে, ম্যাকবেথ অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছে। হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, বাতাসে ঝুলছে, উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, হাতলটা তার দিকে। ওই যে ছবিতে দেখো হাতলটা নিচের দিকে রয়েছে, হাতলটা ম্যাকবেথের দিকে। অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড, এবং সেখানে রয়েছে রক্তের ফোঁটা, টপ 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 করে পড়ছে। একবার সিনটা ভাবো তুমি শুধু। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর ইন্ট্রোডিউসড উইথ দ্য ব্লাড, বলেছিলাম রক্তে রাঙা হবে, শুরু হলো রক্ত পড়া। দেখতে পাচ্ছে টপ টপ করে অস্ত্রের মধ্যে রয়েছে রক্ত, অন দ্য টিপ, এর একেবারে ডগে। অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, অর্থাৎ ড্যাগারের যে ধারালো অংশ, সেই ধারালো অংশে লেগে রয়েছে রক্ত। ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ড্যাগার, ম্যাকবেথ চেষ্টা করলো সেই ড্যাগারটাকে ধরা ঝপ করে, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু এটা বাতাসে মিলিয়ে গেল, ধরতে পারলো না ম্যাকবেথ। ইট ওয়াজ অনলি আ ফ্যান্টাজম, ফ্যান্টাজম মানে হ্যালুসিনেশন, এটা শুধুই মাত্র একটা ভ্রম ছিল। ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেইন, যেটা এসেছিল তার উষ্ণ এবং দ্বিধাদ্বন্দ্বে পীড়িত মস্তিষ্ক থেকে। মানুষ যখন কোনো একটা ভয়ঙ্কর সিচুয়েশনে পড়ে যায়, যখন সে চরমভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে, তার মধ্যে কিন্তু এরকম ভ্রম সৃষ্টি হয়। ম্যাকবেথের মনে মনে এতটুকু ইচ্ছা নাই রাজাকে খুন করার, কিন্তু পাশাপাশি তার স্ত্রী তাকে কাপুরুষ বলেছে, এই অপমানটা মেনে নেওয়া যায় না, তার জবাব দিতে হবে। একদিকে পৌরুষত্ব প্রমাণ করার লড়াই, আর একদিকে মানবিকতা রাখার লড়াই, দুইয়ের মাঝে পড়ে ম্যাকবেথ যেন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আর সেই দ্বিধাদ্বন্দ্বেরই ফলশ্রুতি হলো এই হ্যালুসিনেশন, ভ্রম। আসলে তো সেই অস্ত্রটা ছিল না, সে ভাবতে দেখছে এরকম একটা অস্ত্র, রক্তে মাখা অস্ত্র আমার সামনে ভাসছে, সে যেন আমাকে দেখাচ্ছে যে দেখো ম্যাকবেথ, এইভাবেই আমি রঞ্জিত হতে চলেছি। এরপর কি বলছে দেখো, ওভারকামিং দিস ফিয়ার, এই ভয় কাটিয়ে ওঠে, ম্যাকবেথ এন্টার্ড ডানকানস রুম, ম্যাকবেথ এবার প্রবেশ করলো ডানকানের ঘরে। অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং উইথ ওয়ান স্ট্রোক অফ দ্য ড্যাগার, এক কোপে মেরে ফেললো অসহায় রাজাকে। গাজা, রাজা খুন হলো। দ্বিধা দ্বন্দ্বে ভুগতে ভুগতে অবশেষে জিতে গেল সুর অসুরের লড়াই, অসুর খুন হলো রাজা। এক কোপে রাজার গলা শরীর থেকে আলাদা। ম্যাকবেথের পৌরুষত্ব জিতল, হেরে গেল মানবিকতা। নাও ফাইনালি এভরিথিং হ্যাজ বিকাম ফাউল, অবশেষে সব কিছু পরিণত হলো ফাউলে, অর্থাৎ নোংরায়। যে ম্যাকবেথ একদিন ছিল ফেয়ার, যে ম্যাকবেথ তার ভ্যালোরের জন্য বিখ্যাত ছিল, শৌর্য, স্কিল, দক্ষতার জন্য বিখ্যাত ছিল, সেই ম্যাকবেথ কি সত্যিই আজ পৌরসিচিত কাজ করলো? না,
এটা ছিল কাপুরুষের কাজ। কাপুরুষরা পেছন থেকে ছুরি মারে, ম্যাকবেথের মতো যোদ্ধারা নয়। একজন যোদ্ধা থেকে তার পদ অবনমন হয়ে হলো সে খুনি ম্যাকবেথ। সেদিনের যোদ্ধা ম্যাকবেথ, আজ খুনি ম্যাকবেথ। সবে শুরু হলো রক্ত ঝরা, এরপর বইবে রক্ত নদীর ধারা। বুঝেছ? আর একটুখানি আমরা যাব, তারপরে আজকে শেষ করব। দাঁড়াও, রক্তটা নিয়ে একটু খেলি, কি বলছে দেখো। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, খুনটা করার পরেই যখন ম্যাকবেথ সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতে চাইছে, ওয়ান অফ দ্য গ্রুমস হু আর স্লিপিং, ওই যে প্রহরী, তাদের মধ্যে যারা ঘুমাচ্ছিল তাদের মধ্যে একজন উঠল, লাফড, হাসলো, হাসতেছে, ঠিক আছে, অ্যান্ড হি ক্রাইড আউট, এবং তারপর সে চিৎকার করে বলে উঠল, মার্ডার, খুন, ফর হুইচ বোথ অফ দেম ওয়েক আপ, যে কারণে দুজন প্রহরী জেগে গেল। বাট দেন, কিন্তু তারপরেই ওয়ান অফ দেম, ওই প্রহরীদের মধ্যে একজন বলে উঠল, গড ব্লেস আস, ঈশ্বর আমাদের মঙ্গল করুন। নর্মালি আমরা কি বলি, গড ব্লেস ইউ, কিন্তু বিষয়টা উল্টে গেল, বিকজ তাদের প্রিয় রাজা মারা গেছে, তাদের দেখার আর কেউ নেই, তাই ঘুরিয়ে এলো গড ব্লেস আস। অ্যান্ড দ্য আদার রেসপন্ড, এবং এই কথার উত্তরে আরেকজন বলে উঠল, আমিন। খ্রিশ্চানদের মারা যাবার পর আমিন বলা হয়, যেটা রেস্ট ইন পিস কাইন্ড অফ বলতে পারে। দুজন প্রহরী, দুটো কথা, খুব ছোট্ট কথা, গড ব্লেস আস, আর একজন বলে উঠল আমিন, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, তারপর আবার তারা ঘুমিয়ে গেল। ওয়ান্স এগেন দিস ওয়াজ এগেইন দ্য হ্যালুসিনেশন, ভ্রম। ম্যাকবেথের মাথাতে তখন উল্টো পাল্টা চলছে, এগুলো ভ্রম, সব দৃষ্টি ভ্রম। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সেই আমিন, ম্যাকবেথও বলার চেষ্টা করলো আমিন, মানে রেস্ট ইন পিস, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রট, কিন্তু মনে হলো শব্দগুলো যেন তার গলায় আটকে গেল। অ্যান্ড হি কুড নট আটার, এবং সে আমিন আর বলতে পারল না। পাপের ঘরা পূর্ণ হয়েছে, পাপী ম্যাকবেথের মুখ দিয়ে আর শুদ্ধ শব্দ বেরুলো না, আমিন শুদ্ধ শব্দ বলতে পারল না। প্রহরীরা বলতে পারল, ম্যাকবেথ বলতে পারল না, তার গলা আটকে গেল। হি ফেল্ট, সে অনুভব করলো, দ্যাট হি হার্ড আ ভয়েস, সে আবার একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, হুইচ সেইড, যে বলছে কণ্ঠস্বরটা, স্লিপ নো মোর, ম্যাকবেথ মার্ডার্স স্লেভ, আর ঘুম না, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। দ্য ইনোসেন্ট স্লেভ, নিষ্পাপ ঘুম, দ্যাট নারিসেস লাইফ, যেটা আমাদের জীবনকে লালন পালন করে। গ্লেমিস হ্যাজ মার্ডার্ড স্লেভ, থেন অফ গ্লেমিস, থেন অফ গ্লেমিস ঘুমকে হত্যা করেছে। অ্যান্ড দেয়ার ফোর কৌডর শ্যাল দেয়ার ফোর স্লিপ নো মোর, এবং সেই কারণে কৌডর আর কোনোদিন ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমোতে পারবে না। দুর্দান্ত একটা কথা। ম্যাকবেথ কি হত্যা করলো? ঘুমকে। কার ঘুম? ডানকান। ঘুম কি? নিষ্পাপ, কারণ মানুষ যখন ঘুমায় তখন সমস্ত রকমভাবে সে সহায় সম্বলহীন। তাহলে নিষ্পাপ ডানকানকে সে হত্যা করলো, নিষ্পাপ খুনকে হত্যা করলো। সেই আকাশ থেকে যেন ভবিষ্যৎবাণী হলো, থেন অফ গ্লেমিস হত্যা করেছে ঘুমকে, তাই কৌডরের থেন অর্থাৎ ম্যাকবেথই আর কোনোদিন ঘুমোতে পারবে না। আমি বলেছিলাম না বুমেরাং হয়ে ফিরে আসবে লেডি ম্যাকবেথের কথাটা, বলেছিল তোমার একটা রাতের কাজ আমাদের বাকি রাতগুলোকে সুন্দর করে দেবে। নো, এই একটা রাতের কাজ রাতের পর রাত ম্যাকবেথকে তাড়া করে বেড়াবে। নট অনলি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ। কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না,
সুতরাং তুমি কে তাতে কিচ্ছু যায় আসে না, তুমি রাজা হও কিংবা ভিখারি, পাপ করলে তার শাস্তি তোমায় পেতেই হবে। তাই কোথা থেকে যেন ভবিষ্যৎবাণী হয়ে গেল যে এরপর আর ম্যাকবেথ কোনোদিন ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর। এরপর রাত জাগতে জাগতে ম্যাকবেথ অতিষ্ঠ হয়ে উঠবে, পাগলের মতো আচরণ করবে ম্যাকবেথ। মানুষ যখন অন্যায় করে সেই অন্যায়টাকে ঢাকা দিতে তাকে কত অন্যায় করতে হয় এরপর আমরা দেখতে পাবো। একটা অন্যায়কে চাপা দিতে অন্যায়ের পর অন্যায় শুরু হবে ম্যাকবেথের দ্বারা। যোদ্ধা ম্যাকবেথ একেবারে নিকৃষ্ট মানে এক খুনি ম্যাকবেথে পরিণত হবে। ইতিমধ্যে সে হয়ে গেছে, হাত সে রঞ্জিত করে ফেলেছে। এখানেও কয়েকটা দুর্দান্ত দুর্দান্ত কথা আছে, পরের দিন বলবো। এরপরে অংশটা মানে যেটুকু আমি স্কিপ করে যাব, অর্থাৎ গল্প করে দেবো, সেটাকে গল্প করে দিচ্ছি এইটুকু অংশ পর্যন্ত। হ্যাঁ, এই ম্যাকবেথ থেকে গিল্ট অবধি কি হচ্ছে এটাকে বলে দিচ্ছি অংশটা, ওটা আর লাইন তুলে বলবো না। এরপরে ম্যাকবেথ ফিরে যাচ্ছে লেডি ম্যাকবেথের কাছে। লেডি ম্যাকবেথের কাছে যখন ম্যাকবেথ ফিরে যাচ্ছে, সে থরথর করে কাঁপছে, এত সব স্বপ্ন দেখে এসছে। ম্যাকবেথ গিয়ে লেডি ম্যাকবেথকে বলছে, আমার হাতের রক্তের দাগ, এ দাগ উঠবে না, এ কোনোদিন উঠবে না, এরকম করে বলে যাচ্ছে, মানে পাগলের মতো আচরণ করছে গিয়ে সেখানে গিয়ে। লেডি ম্যাকবেথ বলছে, আ লিটল ওয়াটার উইল ক্লিয়ার অল অফ আওয়ার ডিডস। সামান্য একটু জল আমাদের সমস্ত কাজকে ধুয়ে দেবে, তাই না? ওই যাও জল দিয়ে ধুয়ে নাও, রক্তর দাগ উঠে যাবে, আমাদের সমস্ত পাপ ধুয়ে যাবে। ওয়ান্স এগেইন লেডি ম্যাকবেথের এই কথায় আবারও ফিরে আসবে বুমেরাং। এই লেডি ম্যাকবেথ ঠিক এই কথাটারই উল্টো কথা বলবে, সেটা আমরা দেখবো কি বলছে। এখনো বললো সামান্য জল আমাদের সমস্ত দাগ ধুয়ে দেবে, সমস্ত কাজকে ধুয়ে দেবে, ডিড। এই লেডি ম্যাকবেথই সেম মহিলাই ঠিক পুরো 180 ডিগ্রি ঘুরে সেই কথাটা বলবে, এর উল্টো কথাটা। এই জন্যই ম্যাকবেথ সেরা। রক্তের দাগ ধুয়ে তো যাবে, কিন্তু পাপের দাগ কি ধুয়ে যাবে? না শোনা যাবে না। একবার যে পাপ করেছে সে সারা জীবন ওই পাপের বোঝা বয়ে বেড়াবেই বেড়াবে। রক্ত হয়তো ধুয়ে যেতে পারে, পাপ বেশ।